গল্পের দ্বিতীয় অংশ পর্ব 11। আফজাল হোসেন হোটেলে বসে আছেন। হিসেবের খাতা খুলে হিসেব মিলাচ্ছেন। দিলদার কাস্টমারকে খাবার দিচ্ছে। দিলদার ফ্রি হয়ে আফজাল হোসেনের কাছে এসে বলল, একটা কথা আছিল চাচা। বল। চাচা, রায়হান কিন্তু বাজার করা এহনো পারে না। কি করবেন কন্ত? আইজকা কি করছে শুনবেন? আফজাল হোসেন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কি করেছে আজকে? দিলদার আজকের সকালের ঘটনা অদ্যপন্ত বর্ণনা করল। আফজাল হোসেন মনোযোগ দিয়ে শুনলেন। দিলদার জিজ্ঞাসা করল, কি করবেন এখন? ভেবে দেখছি। কাজে যা। দিলদার আইচ্ছা বলে প্রস্থান করল। নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল সে। এর মধ্যেই রুস্তম বখাটে ও তার সাঙ্গপাঙ্গদের আগমন। দিলদার এদেরকে দেখে অবাক হয়েছে। সেদিনের ঘটনার পর রুস্তম ভাইকে এই হোটেলে দেখা যেত না। দিলদার ভেবেছে আপদ বিদায় হয়েছে। এখন তো দেখছে সে ভুল ছিল, আপদ আবার এসে জুটেছে। বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলল সে। রুস্তমের চেলা বাচ্চু দিলদারকে ডেকে আনল। দিলদার বিরক্তি চেপে রেখে রুস্তমের সামনে দাঁড়িয়ে আছে। রুস্তম কোনো কথা না বলে আয়েশি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে দিলদারকে দেখছে। দিলদার আর থাকতে না পেরে বলল, কিছু বলবেন ভাই? এতক্ষণ পর রুস্তম মুখ খুলল, তুই নাকি বিরাট মস্তান হয়েছিস? দিলদার আকাশ থেকে পড়ল মনে হয়। মস্তান আর সে? কোথায় আকাশ আর কোথায় পাতাল? দিলদার বিরক্ত হয়ে বলল, এই সব কি বলতাছেন ভাই? আমি মস্তান হুমু কেন? সেটা আমি কেমনে জানমু? কয়দিন আহি নাই দেইক্ষা নিজেরে পাতি গুন্ডা মস্তান ভাবা শুরু করছিস নাকি? এই সব ফাউ কথা আপনেরে ক্যাডা কইছে? আমি কোনো গুন্ডামি করি নাই। কারতে হুনছেন এই আজগুবি কথা? এবার রুস্তমের চেলা আব্বাস কথা বলে উঠল। বলল, ভাই এই শেয়ানার কথা হুনবেন না। আমি নিজের চোখে দেখছি একটা পোলারে ধমকাইয়া ধমকাইয়া কথা কইতে আছিল। মগা, বলদাও কইছে। পোলাডার কোলে একটা বাইচ্চাও আছিল। পোলাডা এক্কেরে মন খারাপ কইরা খাড়ায় আছিল ভাই। নিজেরে সিনেমার হিরো ভাবে। দিলদার হা হয়ে এতক্ষণ আব্বাসের কথা শুনল। রুস্তম বলল, বহুত বাড়ছিস বুঝলাম। হেদিনের কথায় হেব্বি মেজাজ খারাপ হইছে তোর উপরে, তাই কয়দিন আহি নাই অমনি উড়া শুরু করছিস। রাস্তায় যারে তারে কথা হুনাস। যাউকগা মাইনসেরে মগা কস তুই কি তাইলে? তুই হইলি মগার বড় দা বগা। রুস্তমের সকল চেলা হেসে উঠে সহমত জানালো। দিলদার অপমানিত বোধ করল। সে তো রায়হানকে একটু বকা দিয়েছে আর এরা তাকে না জেনে যা তা বলছে। রায়হানকে ওভাবে বলায় নিজেরও খারাপ লাগছিল। এতিম ছেলেটার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। আচ্ছা, এতিম ছেলেটার সাথে ওভাবে কথা বলায় আল্লাহ নারাজ হয়েছেন? রুস্তমকে আল্লাহ তায়ালা তার শাস্তি দিতে পাঠাননি তো আবার? রায়হান রুদের জামা খুলে সারা শরীর মুছিয়ে দিচ্ছে। রুদ জ্বরের ঘোরে থরথর করে কাঁপছে। ভাইয়ের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর রায়হান শরীর মুছিয়ে দিয়ে মুখ ধুইয়ে দিল। বালতিতে রুদকে কুলিকুচি করালো। পাশে রাহমিদ হামাগুড়ি দিয়ে বসার চেষ্টা করছে। রাহমিদ এখন বসতে পারে, তবে নিজে নিজে অনেকক্ষণ বসে থাকতে পারে না। কারো সাহায্যে বসতে হয়। সে এখন বসে খেলনা দিয়ে খেলছে, তবে ব্যালেন্স করতে না পেরে পিছনের দিকে হেলে পড়ে গেল। বালিশের উপর পড়েছে। শুয়ে শুয়ে এখন হাত পা ছড়িয়ে খেলছে। পা উপরে তুলে মুখে আঙ্গুল ভরে নানা ধরনের অস্পষ্ট আওয়াজ করতে লাগল। মাঝে মাঝে কি জানি বলে চিল্লিয়ে উঠে আর হাসে। রায়হান সেটা দেখে মৃদু হাসল। রুদকে জামা কাপড় পরিয়ে শুইয়ে দিল। গায়ে কাঁথা টেনে দিল। বাচ্চাটা জ্বরের তালে কিছুই ঠিক মতো খেতে পড়ছে না। সেজন্য আজকে সকালে বার্লি কিনে এনেছে সে। দেখা যাক বার্লি খাওয়াতে পারে কিনা। রায়হান রাহমিদকে আদর করে বালিশ দিয়ে চারপাশে বর্ডার করে দিল। খেলনা দিল যাতে সে চলে গেলে না চিল্লায়। রুদের কপালে চুমু দিয়ে রাহমিদকে দেখে রাখতে বলে সে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। রান্নাঘরে এসে দেখে জয়নব বেগম কি যেন রান্না করছে। রায়হানকে দেখে সে দ্রুত বলল, কি লাগবো বাবা? কিছু না আন্টি, একটু বার্লি রাঁধব। রুদ কিছু খেতে পারছে না তাই। দাও আমারে, আমি অক্ষণই রাইন্দা দিতাছি। না না আন্টি, দরকার নেই, আমি রাঁধতে পারবো। আপনি শুধু চুলা খালি হলে আমাকে ডেকে দিয়েন। চুলা তো খালি, আমার রান্না শেষ। তুমি রাঁধতে পারো, আমারে দাও, আমি সুন্দর কইরা পাকাইয়া দেই।
সমস্যা নেই, আমি পারবো। জয়নব বেগম বুঝলেন রায়হানকে মানানো সহজ না, তাই তিনি চুলা খালি করে দিয়ে তরকারি নিয়ে ঘরে চলে গেলেন। যাওয়ার আগে আরেকবার রায়হানকে জিজ্ঞাসা করল সে পারবে কিনা। উত্তরে রায়হান সম্মতিসূচক মাথা নাড়ল। রায়হান চুলায় পাতিল বসিয়ে পানি ঢালল। পানিতে বার্লি ঢেলে নাড়াচাড়া করতে লাগল। বার্লি ফুটে আসলে নামাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল। তার মুখ থেকে আর্তনাদ বের হলো। হাতের চামড়া পুড়ে গেছে। সে দ্রুত পানিতে হাত ভিজিয়ে দিল। এখন একটু জ্বলুনি কম লাগছে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে হাতটা উঠালো। চুলা থেকে পাতিলটা নামিয়ে একটা বাটিতে বার্লি ঢেলে নিল। বাটি নিয়ে ঘরে এসে দেখল রাহমিদ বসে বসে বোনের চুল নিয়ে খেলছে। রুদ এক হাত দিয়ে রাহমিদকে জড়িয়ে রেখেছে। রায়হানের হাতটা জ্বলছে আবারও। পানিতে কিছুক্ষণ রাখায় ভালো লাগছিল, এখন আবার জ্বলছে। রায়হান রুদকে উঠিয়ে একটু একটু বার্লি খাইয়ে দিতে লাগল। বাচ্চাটার মুখ শুকিয়ে গেছে। 2 দিনের জ্বরে বাচ্চাটা কাবু হয়ে গেছে। রুদকে খাইয়ে দেখে রাহমিদ তাকিয়ে আছে খাবারের দিকে। রায়হান হেসে বলে, খাবে? বাচ্চাটা কি বুঝলি কে জানে, ফিচ করে হেসে গড়াগড়ি খেল। রায়হান আবার রুদকে খাইয়ে দিতে লাগল। রাহমিদ আবার মুখে আঙ্গুল ভরে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রায়হান এবার কোনো কথা না বলে রাহমিদের মুখে 1 চামচ ঢুকিয়ে দিল। রাহমিদ মুখে নিয়ে মুখ নাড়ালো, তারপর হঠাৎ করে মুখ বিকৃত করে খাবার ফেলে দিল। সম্পূর্ণ জামা ভরিয়ে ফেলল। রায়হান হতাশ হয়ে তাকিয়ে থাকলো, ওদিকে হাতের জ্বলুনিও বাড়ছে। আজকে আফজাল হোসেন একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছেন। রায়হানের সাথে তার জরুরি আলাপ আছে। জয়নব বেগম রায়হানকে ডেকে আনল। আফজাল হোসেন আর রায়হান ভাত খেল। খাওয়া শেষে আফজাল হোসেন রায়হানকে বলল, তুমি কি পড়াশোনা করবে না? সেদিনও জিজ্ঞাসা করেছিলাম। কিভাবে পড়াশোনা করব আঙ্কেল? ওরা ছোট আর ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অনেক পরিশ্রম করতে হবে, যা এখন ওদের নিয়ে করা সম্ভব না। টাকারও একটা ব্যাপার আছে। শোনো, একটা কথা বলি, পড়াশোনা ছেড়ো না। পড়াশোনা জানা থাকলে একটা না একটা জায়গায় চাকরি অনায়াসে হয়ে যাবে। চাকরি না হলেও মানুষকে পড়িয়ে 2-4 টাকা ইনকাম করতে পারবা, কিন্তু পড়াশোনা না করলে কোথাও কাজ পাবে না। অনেক কষ্টের কাজ করে টিকে থাকতে হবে তোমাকে, যা তোমার দ্বারা সম্ভব না। তুমি ছোটবেলা থেকেই রাজকীয়ভাবে বড় হয়েছ, এখন কোনো কঠিন কাজ দিলেই তুমি খেই হারিয়ে ফেলবে। তাল রাখতে পারবে না। পদে পদে বিপদে পড়বে, তাই বলছিলাম একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, পড়াশোনা ছাড়বে নাকি ধরে রাখবে। রায়হান কি বলবে ভেবে পেল না। এত ছোট ভাইবোনকে রেখে কিভাবে প্রিপারেশন নিবে আর কিভাবেই বা টিকবে। একটা পাবলিক ভার্সিটিতে টিকা তো মুখের কথা না। যদিও রায়হান যথেষ্ট মেধাবী, তবুও একটা গাইডলাইন তো থাকতে হবে। আফজাল হোসেন আবারও বলে উঠলেন, তোমার ভাই বোনের চিন্তা করো না। ভার্সিটিতে একবার ভর্তি হয়ে গেলে প্রতিদিন না হয় না গেলে, শুধু পরীক্ষার সময় উপস্থিত থেকে পরীক্ষা দিলে শিক্ষকদের বলে, তারা নিশ্চয় বুঝবে তোমাকে। আসলে আঙ্কেল ঠিক তা না। এখন কিভাবে প্রিপারেশন নিব? অল্প কয়েকদিন বাকি বোধ হয় অ্যাডমিশনের। আমার কাছে তো বইও নেই কোনো। তার উপর ওদেরকেও দেখতে হবে। সব মিলিয়ে সাহস হচ্ছে না পড়ার। তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট কি? রায়হান মুখ নামিয়ে মিন মিন করে বলল, জিপিএ 5। আফজাল হোসেন অবাক হয়ে গেলেন। এত ভালো একজন ছাত্রের এভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাবে এটা তিনি মানতে পারছেন না কিছুতেই। আফজাল হোসেন বললেন, এত ভালো রেজাল্ট নিয়ে তুমি পড়াশোনা ছেড়ে দিবে? আচ্ছা, জানতে পারি তোমার কি হওয়ার ইচ্ছা ছিল? রায়হানের মুখ অন্ধকার হয়ে গেল। কিছু স্মৃতি বোধ হয় তার মানসপটে তীব্রভাবে উকি দিয়ে তার যন্ত্রণা বাড়িয়ে দিল। রায়হান মুখ নামিয়ে বলল, বাবা মায়ের শখ ছিল দেশের নামকরা ডাক্তার বানাবেন। কারণ বাবার মা মানে আমার দাদি চিকিৎসার অভাবে মারা যান, যা আমার বাবাকে খুব ব্যথিত করেছিল। আর আমারও ইচ্ছা ছিল, কিন্তু এখন আর নেই। রায়হানের ভাঙা গলা। আফজাল হোসেন আর জয়নব বেগম পাথরের মতো বসে আছেন। ছেলেটার এত দুঃখ তাদের সহ্য হচ্ছে না। আফজাল হোসেন বললেন, এখন তো আর মেডিকেলে পরীক্ষা দিতে পারবে না মনে হয়। তুমি ভার্সিটিতে চেষ্টা করো, আমি বই খাতা এনে দিব। তুমি পড়বে। না না আঙ্কেল, আপনি আর আন্টি এমনিতেই আমাদের জন্য অনেক করছেন। আমি চাই না আমাদের জন্য আর কোনো টাকা খরচ করেন। আমি চাচ্ছি না আপনাদের ঘাড়ে বসে খেতে।
প্লিজ আঙ্কেল, জোর করবেন না। পড়াশোনা আমার জন্য না। আমি আমার ভাই বোনকে পড়াবো যেভাবেই হোক। আমার না পড়লেও চলবে। রায়হান জানো, তুমি সব সময় আমার দেয়া কিছুকে দয়া ভাবো। আমার কাছ থেকে ধার হিসেবে নাও, এখন পরে না হয় টাকা হলে পরিশোধ করে দিলে। তোমাকে দেখলে আমার যৌবনকালের কথা মনে পড়ে ভীষণ। আমিও এতিম ছিলাম। তাই বোধ হয় তোমার প্রতি টানও একটু বেশি। এতিমখানায় বড় হয়েছি বুঝলে। কোনোরকম মেট্রিক পরীক্ষা দিয়ে কাজে লেগে যাই নিজের ভবিষ্যতের জন্য। তখন থেকে খেটে খেয়ে, মাথার ঘাম পায়ে ফেলে এই পর্যন্ত এসেছি। মাঝে মাঝে মনে হয় পড়াশোনাটা যদি করতে পারতাম তাহলে ভালো একটি পর্যায়ে আজকে থাকতাম। মা, বাবা থাকলে নিশ্চয় পড়াশোনা করাতো। তাই আফসোস লাগে নিজের ভাগ্যের উপর প্রায়ই। যদিও আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি চাই এই আফসোসটা যেন তোমার কখনো না হয়। তারপরও যদি তুমি পড়াশোনা না করতে চাও আমার কিছু বলার নেই। এটা একান্তই তোমার সিদ্ধান্ত। আমি তো তোমার কেউ নই। তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকারও আমার নেই। পর্ব 12। আজকের আকাশটা মেঘাচ্ছন্ন। চারপাশে কেমন ঠান্ডা হাওয়া বইছে। এমন পরিবেশে আত্মা জুড়িয়ে যায়। রায়হানের এই রকম আবহাওয়া বরাবরই প্রিয়, কিন্তু আজকে রায়হানের এই সুন্দর চারিপাশ বিষাক্ত ঠেকেছে। রাহমিদটার জ্বর, ঠান্ডা, নাজেহাল অবস্থা প্রায়। বাচ্চাটা থেকে থেকে চেঁচিয়ে কেঁদে উঠছে, কাশি দিচ্ছে। যন্ত্রণা সহ্য করতে পারছে না বাচ্চাটা। রায়হান ওকে কোলে নিয়ে গায়ের সাথে মিশিয়ে রেখেছে। বাচ্চাটার কান্না থামছে না। রায়হানের অস্থির লাগছে। কয়েকদিন পড়ালেখায় মনোযোগ দিতে গিয়ে বাচ্চাগুলোর প্রতি যত্ন নিতে পারেনি সেভাবে। রায়হান অ্যাডমিশনের জন্য জানপ্রাণ লাগিয়ে পড়ছে। সেদিনের পর 20 দিন কেটে গেছে। আর কিছুদিন পরই অ্যাডমিশন পরীক্ষা। আফজাল হোসেনের কাছ থেকে কিছু টাকা নিয়ে নীলক্ষেত থেকে সস্তা মূল্যে অ্যাডমিশনের বই কিনে এনেছে সে। দিলদার ভাই অবশ্য এই নীলক্ষেতের ঠিকানা দিয়েছিল। এখানে নাকি সস্তায় বই পাওয়া যায়। এটা শুনে রায়হান দিলদারকে নিয়ে বই কিনে এনেছে। দিন রাত এক করে পড়ছে সে। তাকে একটা ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পেতেই হবে। কিন্তু পড়ালেখায় সময় দিতে গিয়ে বাচ্চাগুলোকে সময় দিতে পারছে না সে। এটা তাকে খুবই পীড়া দিচ্ছে। মনে হচ্ছে পড়ালেখা করার দরকার নেই, আবার পরক্ষণেই মনে হচ্ছে পড়ালেখা না করলে এই ভাইবোনদের সে কিভাবে মানুষ করবে। দুনিয়াটা যে সোজা না এটা সে গত কয়েকদিনে বুঝে গিয়েছে। রাহমিদ রায়হানের কোলের মধ্যে ঘাপটি মেরে আছে। বাচ্চাটার শরীর গরম অনেক। কিভাবে যে জ্বর আসলো জানা নেই রায়হানের। আর এমনিতেও বাচ্চাদের রোগ শোক লেগেই থাকে। রায়হান জলপট্টি দিল। রাহমিদটা জ্বরের ঘোরে খালি কান্না করছে। রায়হান রাহমিদকে কোলের মধ্যে নিয়ে ঝাপটে ধরে জলপট্টি দেয় আর বলে, আমার টোটনের কি হয়েছে? আল্লাহ আমার টোটনকে ভালো করে দাও। ও রাহমিদ, রাহমিদরে, আমার কলিজা ভাইউ তোমায় সময় দেয়নি দেখে জ্বর বাঁধিয়েছ। ভাইউ পচা তাই না রে? রাহমিদের কান্না কোনোভাবেই থামার নয়। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। রায়হানের অস্থির লাগছে ভীষণ। কি করবে ভেবে কুলকিনারা পাচ্ছে না। কিভাবে জ্বর কমাবে? ডাক্তারের কাছে নিয়ে যাবে? কিছু টাকা আছে, এতেই হয়ে যাবে বোধ হয়। না, আর বসে থাকা যায় না। এসব ভেবেই দাঁড়িয়ে পড়ল রায়হান। আবহাওয়া যদিও ভালো না, তবুও ঘরে বসে থাকলে সমাধান হবে না। রায়হান রাহমিদকে নিয়ে বের হলো। রুদকে জয়নব বেগমের কাছে দিয়ে যাবে ভাবল। জয়নব বেগম কলপারে হাঁড়ি পাতিল মাজছিলেন। রায়হান সেখানে গিয়ে বলে উঠল, আন্টি। জয়নব বেগম ফিরে চাইলেন। বললেন, কি হইছে বাবা? কিছু লাগবো? রাহমিদের অনেক জ্বর। জলপট্টি দিয়েছি, কাজ হয়নি, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম। বাচ্চাটা মারাত্মক কান্না করছে। রুদকে যদি একটু দেখতেন। জয়নব বেগম বসা থেকে দাঁড়িয়ে গেলেন। রাহমিদের গালে কপালে হাত দিয়ে দেখলেন জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, হায় হায়, এত জ্বর কখন থেইকা এমন? সকাল থেকে। এমনিতেও কয়েকদিন ধরে খাবার দাবারে প্রচুর অরুচি ওর। প্রথম এত পাত্তা দেইনি, আবার টাকারও ব্যাপার ছিল। চাইলেও ওষুধ কিনে খাওয়াতে পারিনি, কিন্তু আজকে সকাল থেকে এত জ্বর যে কিছুতেই কমে না। তাই ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে আনি। ঠিক আছে যাও। তয় টেকা আছে তোমারতে? কিছু আছে আন্টি। ওই টেকায় হইব? খাড়াও এহানে। আন্টি হয়ে যাবে। আর লাগবে না।
শুধু শুধু আপনার টাকা দেয়ার প্রয়োজন নেই। তাও লইয়া যাও। যদি লাগে পরে দিয়া দিও তোমার টেকা হইলে। কথাটা বলেই জয়নব বেগম দ্রুত ঘরে গেলেন। ঘরে গিয়ে কিছু টাকা নিয়ে এসে রায়হানের হাতে দিলেন। রায়হান নিতে চায়নি কিন্তু তিনি জোর করে দিয়ে দিয়েছেন। রাহমিদ কেঁদে যাচ্ছে একনাগাড়ে। রায়হান আর দেরি না করে দ্রুত ফার্মেসিতে রওনা দিল। হাওয়া মে উড়তা রাহে, মেরা লাল দুপাট্টা মালমাল, মেরা লাল দুপাট্টা মালমাল। ওহো ওহো। চায়ের দোকানে বসে রুস্তম ও তার সাঙ্গপাঙ্গরা গান গাচ্ছে। ভুলভাল গান, তাও আবার বাকের ভাইয়ের বিখ্যাত গান। রুস্তম আবার বাকের ভাইয়ের বিরাট ভক্ত। কাজকাম সব বাকের ভাইকে কপি করে সে। হাতে, গলায় চেইন দিয়ে মুড়ানো, হাতে চায়ের কাপ। তার দুই চেলা বাচ্চু আর আব্বাস ঘাড় টিপে দিচ্ছে। দিলদার মোবাইলে টাকা ভরে হোটেলে যাচ্ছিল। এর মধ্যেই এই আজাইরাদের দেখা। ফোনে টাকা শেষ হওয়ার আর সময় পায়নি। দিলদারের মনে হলো এই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাবে, যদিও পথ বড় হবে তাতে কি এদের থেকে তো মুক্তি পাবে। পুরাই বিরক্তিকর একটা গ্যাং। দিলদার উল্টো পথ ধরতেই দেখল রুস্তমের আরেক চেলা এইখানেই আসছে। এসেই দিলদারকে বলল, কিরে হোটেল তো সামনে, তুই এই পথ দিয়ে কই যাস? কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কথাটা একেবারে দিলদারের সাথে খাটে। দিলদার কাচুমাচু করে বলল, সবুজ ভাই সামনে একটু কাম আছে তাই যাইতাছি আর কি। কিন্তু তোরে দেখলে তো তা মনে হয় না। কেমন চোরের মতো লাগতেছে। শুরু হয়ে গেছে অপমান করা। এসব সহ্য করা যায় না। শেষ পর্যন্ত চোর। দিলদার বলল, না ভাই সত্যই কাম আছে। আইচ্ছা যাবি নে, আগে ভাইয়ের লগে দেহা কইরা যা। গোদের উপর বিস্ফোরা। যে ভয়টা দিলদার পাচ্ছিল সেটাই হলো। সবুজ ওকে টানতে টানতে রুস্তমের সামনে আনলো। রুস্তম চায় চুমুক দিয়ে ওর দিকে তাকালো। দিলদার চুপ করে দাঁড়িয়ে আছে দেখে বাচ্চু ওকে বলল, কিরে চেগাইয়া খাড়ায় আছোস কেন? সালাম দে ভাইরে। দিলদার সালাম দিল। রুস্তম চা খেয়ে বলল, কিরে বগা, এহানে কি তোর? দিলদারের মেজাজ খারাপ হয়ে গেল। আবারও অপমান। সে বলল, একটা কাম আছিল ভাই তাই। কি কাম আবার? যাউকগা হুন। দেখতো আমারে কেমন লাগতেছে। রুস্তম পোজ দেয়ার চেষ্টা করল। দিলদারের বলতে ইচ্ছা করল, ভাই বান্দর দেখছেন, বান্দরের থেকেও বিশ্রী। কিন্তু মুখে কিছুই বলল না। আব্বাস বলে উঠল, কিরে কস না কেন? ভাইরে হেব্বি লাগতেছে না। দিলদার হাসার চেষ্টা করল কিন্তু হাসাটা ঠিক ফুটে উঠতে চাইল না মুখে। বলল, হ ভাই হেব্বি। এর মধ্যেই কে যেন ডেকে উঠল, দিলদার ভাই। দিলদার ও রুস্তমের সব সাঙ্গপাঙ্গরা ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে কোলে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। দিলদার দ্রুত সেখানে গিয়ে বলল, রায়হান তুমি এইখানে কি করো? ভাই রাহমিদের অনেক জ্বর, ওরে নিয়ে ফার্মেসিতে গিয়েছিলাম। উনি বলছে হাসপাতালে ভর্তি করতে। অবস্থা নাকি ভালো না। আমি তো হাসপাতাল চিনি না এখানকার, তাই আপনাকে দেখে ডাক দিছি। কথাগুলো বলতে বলতে রায়হান কেঁদে দিল। ভাইয়ের চিন্তায় অস্থির হয়ে গেছে সে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। রায়হান কি করবে দিশা না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। তখন দিলদারের কথা শুনে তাকে ডাক দিয়েছে। রুস্তম এতক্ষণ রায়হানের কথা শুনছিল। আব্বাস বলে উঠল, ভাই এই পোলারেই হেদিন দিলু কথা হুনাইতেছিল। বাচ্চু বলে উঠল, এ মনে ওই দিলুর পরিচিত। আহারে পোলাডার চোখে কি মায়া। বাচ্চাটা কান্তাছে। রুস্তম ও তার সাঙ্গপাঙ্গরা সেখানে গিয়ে কাহিনী জানল। তারপর এখনকার একটা সরকারি হাসপাতালে ভর্তি করে দিল। রায়হান হাসপাতালের বেডে রাহমিদকে নিয়ে বসে আছে। বাচ্চাটার হাতে স্যালাইন লাগানো। সরকারি হাসপাতালগুলোর এই এক সমস্যা। অনেক ভিড়, অনেকগুলো বেড এক রুমের মধ্যে। ডাক্তার রাহমিদকে দেখে বলেছেন, বাচ্চাটার নিউমোনিয়া হয়ে যেতে পারত আর একটু দেরি করে ভর্তি করালে। খাবারে অনিয়ম বাচ্চাটার শরীর ভেঙে আরও অসুস্থ করে ফেলেছে। ঘন ঘন গোসল, ভিজা জামাকাপড়ে থাকলে নাকি নিউমোনিয়া অনেক মারাত্মক আকার ধারণ করে। রায়হান মনে করে দেখল গত কয়েকদিনে রাহমিদকে ঠিকমতো দেখাশোনা করতে পারেনি। হয়তো ভেজা জামাকাপড়ে থেকেই এতটা জ্বর হয়ে গেছে। আল্লাহ বাঁচিয়েছে, নিউমোনিয়া হয়নি। এর আগেই রায়হান হাসপাতালে নিয়ে এসেছে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল। এটা নিয়ম করে খাওয়াতে বলল।
রুস্তম, দিলদার ও তার সাঙ্গপাঙ্গরা বাইরে অপেক্ষা করছে। ভিতরে বেশি মানুষ থাকা উচিত না দেখে তারা বাইরে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে গেল। রায়হান বের হলো তার অল্প কিছুক্ষণ পর। রায়হানকে দেখেই দিলদার বলল, গুরুতর কিছু? না ভাই, তবে হতে পারত। কিছু ওষুধ লিখে দিয়েছে। ওকে নিয়মিত খাওয়াতে বলেছে। ছাইরা দিছে নাকি থাকন লাগবো এইখানে? স্যালাইন দিয়েছে তো, তাই কালকে সকালে চলে যেতে বলেছে। আমার রুদের জন্য টেনশন হচ্ছে। ও তো আমাকে ছাড়া কখনো থাকেনি ভাই। ও যদি কান্না করে, টেনশন কইরো না, চাচি দেইখা রাখবো। তুমি রাহমিদ রে দেহ। ভালো লাগছে না কিছুই। আমার ভাই বোনদের রোগ শোক পিছু ছাড়ে না কেন ভাই? রায়হানের কান্না গলা। রুস্তম ও তার চেলা পেলা একটু দূরে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে তারা যে কি করবে? যতই বখাটে গিরি করুক, দিন শেষে মানুষের বিপদে বখাটেপনা সাজে না। এটা তারা খুব করে মানে। রায়হান দিলদারের সামনে থেকে গিয়ে রুস্তমদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালো। তারাই তো এই হাসপাতালের ঠিকানা দিয়েছে, না হলে অত টাকা দিয়ে কিভাবে সে রাহমিদকে ভর্তি করাতো। পর্ব 13। রায়হান সারা রাত দুই চোখের পাতা এক করতে পারেনি। রাহমিদকে স্যালাইন দিয়ে রেখেছে। বাচ্চাটা এখন শান্ত হয়ে ঘুমাচ্ছে। চেহারায় যন্ত্রণার ছাপ স্পষ্ট ফুটে আছে। সারাটা রাত রায়হান এক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়েছিল। অন্যদিকে রুদের চিন্তায় অস্থির লাগছিল। চারদিকে ফজরের আজান দিচ্ছে। রায়হান অজু করে এসে হাসপাতালে দেয়া একটা গামছা বিছিয়ে নামাজ আদায় করে নিল। নামাজ শেষে অনেকক্ষণ আল্লাহর কাছে তার ভাই বোনদের সুস্থ রাখার জন্য দোয়া করল। দোয়া পরে ঘুমন্ত রাহমিদের সারা শরীরে ফু দিয়ে দিল। একদিনেই বাচ্চাটার শরীর একেবারে ভেঙে গেছে। আর কিছুটা বেলা হলে ডাক্তার এসে বাচ্চাটাকে দেখে গেল। স্যালাইন দেয়া শেষ হয়েছে। দিলদার হাসপাতালের ওয়ার্ডে ঘুমিয়েছে। রুস্তম ও তার সাগরেদদের রায়হান কালকেই পাঠিয়ে দিয়েছে। তারা যথেষ্ট করেছে। রাতে আফজাল হোসেনও এসেছিলেন। দিলদার ফোন করে বলেছে রাহমিদকে ভর্তি করানো হয়েছে। এই অবস্থার কথা শুনে না এসে পারেননি তিনি। উনি রাতে থাকতে চাইলেও রায়হান মানা করে দিয়েছে। হাসপাতালে এত মানুষের না থাকাই ভালো। যেহেতু উনি হাঁপানির রোগী। হাসপাতাল থেকে যাওয়ার আগে ডাক্তার তার চেম্বারে যাওয়ার জন্য বলেছেন। রায়হান রাহমিদকে নিয়ে ডাক্তারের কেবিনে যায়। ডাক্তার রায়হানকে বসতে বলে তারপর রাহমিদের মাথায় হাত বুলিয়ে দেন। হেসে বলেন, অনেক রাগী বাচ্চা মনে হচ্ছে। কালকে স্যালাইন দিতে গিয়ে কি কানটাই না করল? জি, ওই আসলে ও পরিচিত কেউ ছাড়া কারো কাছে তেমন যায় না। অপরিচিত কেউ ওকে কোলে নিলে বিরক্ত হয়। বাহ বা জেদি বাচ্চা। ডাক্তার ঘুমন্ত রাহমিদকে আদর করে বললেন। পরক্ষণেই মুখ গম্ভীর করে বলে উঠলেন, কিছু মনে না করলে একটা কথা বলবো? জি করুন। আপনার বাবা মা কেউ আসলো না যে? আপনি ওর ভাই বুঝলাম, কিন্তু আপনার মা বাবাকে তো বাচ্চাটার এই অবস্থায় দেখলাম না। ওনারা নিশ্চয় চাকরি করেন, তাও একটা বাচ্চাকে এভাবে হেলায় ফেলে রেখে একদমই ঠিক করেননি তারা। ওনারা এখানে আসলে ওনাদের এই বিষয়ে অবগত করতাম। এছাড়াও বাচ্চাটাকে এই অবস্থায় বুকের দুধ বেশি বেশি খাওয়ানো লাগবে। মায়ের দুধ বাচ্চাটার জন্য এখন খুবই জরুরি। বাচ্চাটাকে দেখলে মনে হয় বুকের দুধ পায় না। এটা কিন্তু মোটেও হেলাফেলার বিষয় না। দয়া করে আপনার মা বাবাকে এসব বিষয়ে সতর্ক হতে বলবেন। রায়হান এতক্ষণ নির্জীব মূর্তির মতো বসেছিল। এত ভারী কথার বিপরীতে সে কি বলবে ভেবে পেল না। সে বহু কষ্টে মুখ খুলে বলল, বুকের দুধ কি খাওয়ানো জরুরি? এর পরিবর্তে কি খাওয়ানো যেতে পারে? মায়ের দুধের মতো উপকারী ওষুধ আল্লাহ তায়ালা এই দুনিয়ায় আর একটিও পাঠাননি। আল্লাহ তায়ালার এক বিচিত্র সৃষ্টি। এতে অনেক পুষ্টি বিদ্যমান আছে। বাচ্চাদের রোগ অসুখে এটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে বুঝলে ইয়াংম্যান। আসলে ওর মা বাবা নেই, তাই জিজ্ঞাসা করেছিলাম। রায়হান মুখ নামিয়ে মিনমিন করে বলল। ডাক্তার স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। তারপর রায়হানের কথার মানে বুঝতে পেরে নিজের মধ্যে অনুশোচনা হতে লাগল। এতক্ষণ এত ডায়ালগ একটা অনাথ এতিম ছেলেকে শোনাচ্ছিলেন তিনি, তাও আবার রুর ভাষায়। ভাবতেই বুকটা ভার হয়ে আসলো। তারপর বললেন, সরি ইয়াং ম্যান, আসলে আমি বুঝতে পারিনি। ওকে যা খাওয়াতে তাই খাইও। বেশি করে পুষ্টি জাতীয় খাবার দিও।
খেতে না চাইলে জোর করে হলেও খাওয়াতে হবে, না হলে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে। যদি পারো তাহলে সাধ্যমতো পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করো, কেমন? কোনো সমস্যা হলে যোগাযোগ করো। যে ওষুধগুলো লিখে দিয়েছি টাইম টু টাইম খাওয়াবে, ঠিক আছে? জি আচ্ছা। রায়হান বাসায় প্রবেশ করে দেখল রুদ রোমানা আন্টির রুমের দিকে তাকিয়ে আছে। চোখ মুখ ফোলা ফোলা বাচ্চাটার। জয়নব বেগম পাশে বসে থালা বাসন ধুচ্ছেন। রায়হান দ্রুত রুদের কাছে এগিয়ে গেল। ওকে দেখে রুদ শক্ত করে জড়িয়ে ধরল। কেঁদে দিয়েছে বাচ্চাটা। জয়নব বেগম উঠতে গেলে দেখলেন রায়হান এসেছে। উনি আর না গিয়ে বসে পড়লেন। ভেবেছিলেন বাচ্চাটা আবার পড়ে গিয়েছে বোধহয়। যাক, নিশ্চিত হলেন তিনি। রায়হান রুদকে নানা রকম কথা বলছে। আদর করে বলছে, কি হয়েছে আমার রুদ সোনার? ভাইও এসে পড়েছি তো। কাঁদে না রুদ পাখি। রুদ কেঁদে কেঁদে ভাড়াটিয়া রোমানার ঘর দেখিয়ে দিচ্ছে। রায়হানের মনে হলো সে না থাকা এরা কিছু করেছে নাকি রুদের সাথে। এতটুকু বাচ্চার সাথে কার লাগলো আবার? রায়হান রাহমিদকে কোলে নিয়েই নিচে বসে পড়ল। রুদকে এক হাত দিয়ে জড়িয়ে বলল, কি হয়েছে? কেউ বকা দিয়েছে তোমায়? কি চায় আমার রুদ সোনা? আবু চাই। ওই আন্ট তার বাবু আদর করে। আমার আবু আমায় আদর করত। এখন আমাকে কেউ আদর করে না। তুমি কি আমার জন্য আবু এনেছ? রোমানাদের ঘর দেখিয়ে রুদ বাচ্চা গলায় বলে উঠল। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে রইল কান্না চোখে উত্তরের আশায়। রায়হানের বুক কেঁপে উঠল। চোখ দুইটা ভিজে গেল। রুদকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। বাচ্চাটার কথা শুনে জয়নব বেগমের হাত সেই কখন থেমে গেছে। তারও চোখ ভিজে গেছে। কালকে কিভাবে যে বাচ্চাটাকে সামলিয়েছে সে আর আল্লাহ জানেন। ভাইয়ের জন্য, বাবা মায়ের জন্য কেঁদে অস্থির করে তুলেছে তাকে আর আফজাল হোসেনকে। কি হবে এদের ভবিষ্যৎ? জীবন তাদের কোথায় দাঁড় করায় সেটাই দেখার বিষয়। কেটে গেছে বেশ কয়েকদিন। রায়হান এই কয়েকদিনে নতুন জীবনের সাথে খুব ভালোভাবে না হলেও মোটামুটি ভালোই পরিচিত হয়েছে। জীবন তাকে অনেক কিছুই শিখিয়েছে। সংগ্রাম করে কিভাবে বাঁচতে হয় সব আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যেন। রায়হান অ্যাডমিশন পরীক্ষা দিবে আজ। তার জীবনের একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে সে। ভাত রান্না করতে করতে এসব ভাবছে। এখন আর জয়নব বেগমদের সাথে খায় না রায়হান। শরম লাগে। আর কয়দিন তাদের ঘাড়ে বসে খাবে। বাজারে যায় প্রতিদিন। তার বিনিময়ে চাল, ডাল নেয় রায়হান তাদের থেকে। এখন টুকটাক বাজার করা শিখেছে সে। তবুও হাজার ভুল হয়। দিলদার শিখিয়ে দেয় কখনো, আবার রেগে যায় কখনো। এই কয়দিনে রায়হান অনেক শুকিয়ে গিয়েছে। আগের রায়হান আর এই রায়হানের মধ্যে আকাশ পাতাল তফাত। যে ছেলেকে রাজপুত্রের মতো লাগত তার চেহারা এখন মলিন। পরনের পোশাক পুরাতন, পুরনো হয়ে গেছে, কিন্তু কিনার সামর্থ্য নেই। একটা শার্ট আছে, একটু নতুন। ওটা পরেই আজ পরীক্ষা দিতে যাবে সে। রাহমিদ ঘুমাচ্ছে। সারা রাত জ্বালিয়েছে সে। রায়হান পড়েছে আর ওকে সামলেছে। রাহমিদ এর মধ্যে ওর বইয়ের পাতাও ছিঁড়ে ফেলেছিল একটা। মাগো কি রাগ! এটা ভেবেই রায়হান হেসে দিল। ভাড়াটিয়া একজন বলে উঠল, কি ছেলে, কতক্ষণ লাগবে রাঁধতে? চুলা খালি করো, আমারও তো রাঁধব। বেলা গড়ালো বলে। 7টা বেজে গেছে প্রায়। তোমার আঙ্কেলকে খাইয়ে পাঠাতে হবে তো। তাড়াতাড়ি করো। এতক্ষণ যিনি কথা বললেন তিনি ভাড়াটিয়া লাবণী আন্টি। ওনার কথা খুব সাবলীল। রুদকে ভীষণ আদর করেন। ঝামেলার মধ্যে বেশি একটা থাকেন না। রায়হান কোনো কথা না বলে দ্রুত ভাতের মার গালল। তরকারি কালকে রাতেরটাই গরম করল। তরকারি আর কি, ওই তো ডাল আর আলু ভর্তা। জয়নব বেগম একটু মুরগির গোশত দিয়েছিলেন, সেটা দিয়ে রুদকে ভাত খাইয়েছে। আর যেটুকু বাকি ছিল সেটা রেখে দিয়েছিল। এখন ভাত মাখিয়ে খাইয়ে দিবে। রাহমিদকেও ভাত চটকে পানি দিয়ে নরম করে খাওয়াবে। একটু ডানো দুধ কৌটায় থাকলে সেটা পানি দিয়ে গুলিয়ে খাইয়ে দিবে যদি থাকে আর কি। এসব ভেবে ভেবে দ্রুত কাজ শেষ করল। হাতও পুড়িয়ে ফেলল কয়েক জায়গায়। আগে জ্বললেও এখন অভ্যাস হয়ে গেছে। রায়হান পরীক্ষা দিতে যাওয়ার সময় রাহমিদ ভীষণ চিল্লাল। কিছুতেই ভাইকে ছাড়া থাকবে না সে। জয়নব বেগমের কোলে বসে ভাইয়ের কোলে যাওয়ার জন্য ছটফট করছে। কঠিন কান্না জুড়ে দিয়েছে সে। রায়হানের এটা দেখে এত কান্না পেল।
মনে হলো ভাইকে রেখে কিভাবে পরীক্ষা দিবে সে। তার যে কলিজা পুড়ছে। রায়হান কিছুক্ষণ কোলে নিয়ে আদর করল। তারপর জয়নব বেগমকে দিতে গেলে রাহমিদ শক্ত করে গলা জড়িয়ে রাখল। জয়নব বেগম কিছুতেই বাচ্চাটাকে কোলে নিতে পারলেন না। রুদ ছোট ভাইয়ের কান্না দেখে নিজেও কেঁদে দিল। তার মনে হলো ভাইও বুঝি মা বাবার মতো আদর করে চলে যাবে আর ফিরবে না। রায়হানের এখন অসহায় লাগছে। এভাবে ছোট ভাইবোনদের কাঁদিয়ে কিভাবে পরীক্ষায় বসবে সে। ওদিকে পরীক্ষার সময়ও হয়ে যাচ্ছে। আফজাল হোসেন বুঝলেন ওর মনের ভাষা। রায়হানের কাছে গিয়ে দ্রুত রাহমিদকে কোলে নিল। রাহমিদ চিৎকার করে উঠল। আফজাল হোসেনকে খামচি দিয়ে লাল বানিয়ে ফেলল। রায়হান কান্না চোখে চেয়ে দেখল। আফজাল হোসেন বললেন, তুমি আল্লাহর নাম নিয়ে যাও। ওদেরকে তোমার আন্টি দেখবে। আমরা আছি। চিন্তা না করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। এদিক ওদিক না তাকিয়ে যা পারো লিখবা। দোয়া দুরুদ পড়ে লিখা শুরু করবা। তাহলে আল্লাহ তায়ালাই উপর থেকে ফয়সালা করে দিবেন। আমার আর তোমার আন্টির দোয়া থাকবে। যাও আল্লাহর নাম নিয়া বের হয়ে যাও। দিলদার তোমার সাথে যাবে। ভয় পাবে না। আল্লাহ হাফেজ। আফজাল হোসেনের কথা শুনে মনে কিছুটা সাহস পেল রায়হান। তারপর রুদকে আদর করে বের হয়ে পড়ল। রাহমিদকে আর ধরল না। বাচ্চাটা ননস্টপ চেঁচিয়ে কেঁদেই যাচ্ছে। রায়হানের বুক ভারী হলো। রাস্তায় হাঁটছে আর ওর কান্না শুনতে পাচ্ছে। আস্তে আস্তে বাচ্চাটার কান্না মিলিয়ে গেল। রায়হান আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে পরওয়ারদিগার, আমার ভাইবোনকে দেখে রাইখেন। আপনি আমার ভাইয়ের কান্না কমিয়ে দেন। আপনি তো সবই পারেন মালিক। হে আল্লাহ আমাকে সাহস দেন, শক্তি দেন এই সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য। হে আল্লাহ, আপনার সৃষ্টির কান্না আপনি কমিয়ে দেন পরওয়ারদিগার। পর্ব 14। বিকেল 4টা বাজে। বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরল রায়হান। গরমে ঘেমে নিয়ে একাকার। গায়ের ভিজে শার্ট লেপ্টে রয়েছে শরীরে। বাসায় ঢুকেই চোখে পড়ল দুই ভাইবোনের দিকে। বিছানায় খেলা করছে দুইজন। রাহমিদ খেলছে কম কাঁদছে বেশি। একটু পর পর কেঁদে উঠে আর বোনের কোলের মধ্যে গড়াগড়ি খায়। রুদ ভাইকে আদর করে দেয়। রাহমিদ আবার কান্না থামিয়ে বোনের মুখের দিকে তাকায় মুখে আঙ্গুল ভরে। রুদ ওর তাকানো দেখে গাল টিপে আদর করে দেয়। রাহমিদ গাল ফুলিয়ে তাকায়। বোনের এই গাল টিপা তার পছন্দ হয়নি বোঝাই যাচ্ছে। সেটা দেখে রুদ গালে আদর করে দেয়। রাহমিদ আবার কি মনে করে যেন কেঁদে ওঠে। রুদ নিজের বাচ্চা বাচ্চা হাত দিয়ে ভাইকে কোলের মধ্যে কোনোরকম টেনে নিল আর বলল, বাবুন এতু কাঁদে কেন? বাবুনকে মেরেছে কে? বাবুনের আপি বাবুনকে আদর করে তো। কাঁদে না বাবুন, কাঁদে না। ভাইও আসি পড়বে। রাহমিদ বোনের কথা শুনে চুপ করে মুখে আঙ্গুল ভরে তাকিয়ে থাকল। তারপর মুখ থেকে আঙ্গুল বের করে বোনের চুল ধরে টান দিল। রুদ ব্যথা পেয়ে চিৎকার দিল। রাহমিদকে সরিয়ে দিয়ে ধমক দিল, আবার চুল টান দিয়েছ কেন পুচা ছেলে? পিটটি দিব। রাহমিদ বোনের ধমকে আবারও কেঁদে দিল। এতক্ষণ রায়হান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইবোনের আদুরে মুহূর্ত দেখছিল। ভাইয়ের কান্নার শব্দে তার ঘোর কাটল। সে দ্রুত রুমে ঢুকে ভাইকে কোলে তুলে নিল। রাহমিদ কান্নার তালে বুঝতে পারল না কে কোলে নিয়েছে। সে ভেবেছে আবারও জয়নব বেগম কোলে নিয়েছে। সে তাই আরো জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। রায়হান কোলে নিয়ে আদর করে বলতে লাগল, ভাইও এসে গিয়েছি তো টোটন সোনা। আমার কলিজা কাঁদে কেন? আমার কলিজাকে কে কাঁদিয়েছে? কার এত বড় সাহস আমার টোটনকে মারে, বকে? ভাইও মেরে দিব তাকে ঠিক আছে। রায়হান ভাইয়ের কণ্ঠ শুনে কান্না থামিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকল। রুদ রায়হানকে দেখে খাট থেকে নেমে ভাইয়ের পা জড়িয়ে ধরল। রায়হান বোনকে আগলে নিল। জয়নব বেগম ফিডারে দুধ ভরে এনে দেখলেন রায়হান এসে গেছে। তিনি ফিডারটা ঠান্ডা করে এনেছেন। রায়হানের হাতে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ তুমি আইসা পড়ছ। তোমার ভাই তো তুমি যাওনের পর 1 মিনিটও কান্দন থামায় নাই। কেমনে সামলাইছি আল্লাহ জানে। তোমার বইনের কাছে গেলে একটু কান্দন থামায় নইলে কানতেই থাহে। থামাথামি নাই কোনো। যাক চিন্তা মুক্ত হইলাম। তোমার পরীক্ষা কেমন হইছে? জি আলহামদুলিল্লাহ দিয়েছি যতটুকু পেরেছি। আচ্ছা, পোশাক ছাইরা লও। ঘাইমা গেছো তো একবারে। আমি ভাত দিতাছি। না আন্টি ভাতের দরকার নেই। আমি রেঁধে নিব। কেমনে রাঁধবা এই ক্লান্ত শরীরে?
বেশি কথা না কইয়া গোসল কইরা আহো। ওরে দুধ খাওয়াইতে পারি নাকি দেহি। যাও। বেশিক্ষণ ভেজা শরীরে থাকন ভালা না। রায়হান রাহমিদকে কিছুক্ষণ আদর করে টয়লেটে চলে গেল। রাহমিদ আবার কাঁদতে লাগল। রায়হান দ্রুত গোসল শেষ করে এসে রাহমিদকে কোলে নিল। বাচ্চাটা দুধ খায়নি। সে এসে মুখে ফিডার দিল। ভাইয়ের কোলে শান্ত বাচ্চার মতো পড়ে রইল রাহমিদ। রায়হান রুদকে কাছে ডেকে এক হাত দিয়ে জড়িয়ে কপালে গালে আদর করল। জিজ্ঞাসা করল, বাবুন জ্বালিয়েছে পাখি? ভাইউর উপরে রাগ করেছ বাচ্চা? নো। বাবুন চুলে বিথা দিছে। বাবুন কিছু খায়নি সারাদিন। একটু ফিটার খেয়েছে শুধু। তুমি কুই ছিলে ভাইউ? ভাইউ পরীক্ষা দিতে গিয়েছিলাম সোনা। তুমি খেয়েছো কিছু? খেয়েছি। ভাত আর গুস্ত। রায়হান বোনকে জড়িয়ে রাখল। বাচ্চাগুলোর প্রতি এই কয়দিন একেবারেই খেয়াল রাখা হয়নি। রাহমিদ চোখ পিটপিট করে ভাই বোনের কথা শুনছে। ফিটার 2 হাত দিয়ে ধরে চুক চুক শব্দ করে দুধ খাচ্ছে সে। ভাইয়ের কোলে একেবারে শান্ত বাচ্চার মতো পড়ে আছে, অথচ সারাদিন ছিল অশান্ত অগ্নিগিরি লাভা। জয়নব বেগমের মেয়ে আয়েশা ও তার শাশুড়ি এসেছে বেড়াতে। আফজাল হোসেন ও জয়নব বেগম দম্পতির একটি কন্যা। আরও 2 জন ছেলে মেয়ে ছিল। মেয়েটা 5 মাস বয়সে মারা যায় টাইফয়েডে, আর ছেলেটা 3 বছর বয়সে পানিতে পড়ে। আফজাল হোসেন ও জয়নব বেগম প্রচুর ভেঙে পড়েছিলেন। 2 জন সন্তান, কলিজার ধনের অকাল মৃত্যু জয়নব বেগমকে খুবই ব্যথিত করে। প্রথম আফজাল হোসেন জয়নব বেগমকে কিছুতেই মানাতে পারতেন না। সেই দিনগুলো তাদের কাছে ছিল অসহনীয় বেদনায় মোড়ানো। সেই সব স্মৃতি কখনোই ভোলার মতো না। এখনো জয়নব বেগমের কাছে দিনগুলো কেমন তাজা। পরে আল্লাহ তায়ালার উপর ভরসা করে তিনি নিজেকে সামলেছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই হাদিস তাকে প্রশান্তি দেয়। যে ব্যক্তির 2টি বা 3টি সন্তান ছোট বা নিষ্পাপ অবস্থায় মারা যাবে তার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে। অর্থাৎ ওই সন্তানগুলো জাহান্নামের ঢাল হবে। বুখারী। এই হাদিসটি জয়নব বেগমকে শান্তি ও আশ্বাস দেয়। রায়হানদের দেখে প্রথমেই তার সন্তানের কথা মনে পড়ে গিয়েছিল। তাদের জন্য জয়নব বেগমের অনেক মায়া কাজ করত। চোখের সামনে মৃত সন্তানের বয়সী এতিম ছেলেমেয়েদের দেখলে কোনো মানুষই মায়া না দেখিয়ে থাকতে পারবে না। পাষাণ ব্যক্তির মনও গলে যাবে। আর আফজাল হোসেন দম্পতি তো দিল খোলা মানুষ। আসলে আমাদের সমাজে ধনীদের তুলনায় গরিব মানুষদের মনে মায়া মহব্বত বেশি। না হলে তো রায়হানের মতো মানুষদের এই দুনিয়ায় টিকে থাকাটা দুষ্কর হয়ে পড়ত। আয়েশার শাশুড়ি আশাতে আফজাল হোসেন বাজার করে এনেছেন নিজের সাধ্যের মধ্যে। মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে ভালো খাওয়াতে না পারলে, মাসে মাসে কিছু না পাঠালে কত কথা শুনতে হয় মেয়েকে। মেয়ের জামাইয়ের আর্তের ব্যবসা আছে। মোটামুটি সচ্ছল পরিবারেই কন্যা সম্প্রদান করেছেন আফজাল হোসেন। মেয়েটা খুব বেশি একটা বাবার বাড়ি আসতে পারে না। আসলে মেয়ে বিয়ে দিয়ে দিলে বাবা মায়ের আর অধিকার থাকে না মেয়ের উপর। তখন মেয়ে হয়ে যায় বাবার ঘরের মেহমান। জয়নব বেগম রান্নাবান্না করছে। মুরগি ধুয়ে কাটা বাছা করে কাটতে লেগে গেলেন তিনি। আয়েশা মায়ের হাতে হাতে সবকিছু এগিয়ে দিচ্ছে। জয়নব বেগম মানা করেছিলেন তাও শুনেনি। এত রান্না মা একা করবে আর সে বসে বসে পায়ের উপর পা তুলে খাবে, এটা কখনোই সে মানবে না। জয়নব বেগম আর কথা বাড়াননি। আয়েশা পোলাওয়ের চাল ধুয়ে আনল। আয়েশার শাশুড়ি সেলিনা পারভিন জয়নব বেগমদের ঘরে শুয়ে আছেন। এই বাসায় আসলেই তার বিরক্তি ধরে যায়। ছোট ছোট রুমে কিভাবে এরা থাকে। উনি কখনোই এই বাসায় রাত কাটান না। ছেলেকেও কাটাতে দেন না। এবার এসেছেন ভিন্ন এক কারণে। বেয়াই নাকি অনাথ আশ্রম খুলে বসেছেন। সেটাই দেখতে এসেছেন। নিজেদেরই চলে না, আবার 3টা ছেলে মেয়ের ভরণপোষণ সামলাচ্ছেন তিনি। এমনিতে তো নিজের মেয়ের জামাইকে কিছু দিতে ওনার হাত কাঁপে। তখন নানা বাহানা দেয়া শুরু করে, আর এখন নাকি কোথাকার কোন এতিম অনাথদের উঠিয়ে এনেছে। তাদেরকে পালছে। তাও আবার 4 মাস ধরে ভাবা যায়। তাদেরকে এসব জানায় পর্যন্ত নি। তার স্বামী হামিদ আলী নাকি কার কাছ থেকে শুনেছেন। এসব ভেবেই সেলিনা পারভিন রাগে দিশেহারা হয়ে পড়েন। এর একটা বিহিত করতে হবে। রায়হান 2টো টিউশনি করাই। টিউশনি অবশ্য রুস্তম ভাই জোগাড় করে দিয়েছেন। তার চেলা আব্বাসের আত্মীয়ের বাড়িতে আরেকটা বাচ্চুর পাড়ার এক ছোট ভাই। রায়হান টিউশনি করাতে যায় রাহমিদকে নিয়ে।
বেবি ক্যারিয়ার ব্যাগে রাহমিদ ঝুলতে থাকে আর ভাই স্টুডেন্ট পড়াতে থাকে। মাঝে মধ্যে গরম লাগলে চেঁচিয়ে ওঠে। স্টুডেন্টের মা প্রথমে মানতে নারাজ। বাচ্চা নিয়ে টিউশনি করাই নাকি কেউ? বাচ্চা চিৎকার করবে, টয়লেট করবে, খেতে চাইবে, এতে করে বাচ্চার দিকে মনোযোগ বেশি থাকবে, স্টুডেন্ট আর কি পড়াবে? এসব ভেবে দুইজন স্টুডেন্টের অভিভাবকই নাকচ করে দিয়েছেন প্রথমে। কিন্তু রুস্তম ভাইয়ের কাছে রায়হানের করুণ কাহিনী শুনে মন তাদের কিছুটা গলেছে। তবুও শর্ত জারি করে দেয়া, তাদের সন্তানের পড়লেখার কোনো ক্ষতি যেন না হয়। বাচ্চা যেন অহেতুক চিল্লাচিল্লি না করে। রায়হান সব শর্ত মেনেছে, কিন্তু বাচ্চা কি আর শান্ত থাকার জিনিস? রাহমিদ সাহেব ভাই পড়ানো শুরু করলে ভাইয়ের সাথে সাথে অস্পষ্ট আওয়াজে নানান কথা বলতে থাকে। রাহমিদ এখন মোটামুটি কিছু কথা বলতে পারে, হাঁটতেও পারে কিছুটা। তবে তিনি হাঁটতে রাজি নন। ভাইয়ের কোলে চড়তেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। রুদকে জয়নব বেগমের কাছেই রেখে যায় সে। রায়হান রুদকে শান্ত বাচ্চার মতো বাসায় থাকতে বলে। এর বিনিময়ে প্রতিদিন চকলেট নিয়ে আসে বোনের জন্য। বোনটার দেখাশোনা তেমন করতে পারে না সে। টিউশনি করিয়ে এসে রান্না করা, ভাই বোনের জামাকাপড় ধোয়া, এসব করতে করতেই ক্লান্তি ধরা দেয় শরীরে। পরে আর ভাই বোন কারোর প্রতি কোনো যত্নআত্তি করতে পারে না সে। রুদ প্রথম প্রথম কাঁদত খুব। বড় ভাই ছোট ভাইকে নিয়ে চলে যায় কেন প্রতিদিন? পরে রায়হান বুঝিয়েছে অনেক। রাহমিদকেও নিত না, কিন্তু ও তো ছোট, একা থাকতে পারবে না, খালি কাঁদবে, তাই ওকে নিয়ে যায়। রাহমিদ একটু বড় হোক, ওকেও বাসায় রেখে যাবে রায়হান। এরকম নানা কথা বলে রুদকে সান্ত্বনা দিয়েছে সে। রুদ ভাইয়ের কথা মেনে নিয়েছে এখন। রায়হান আজকেও ক্লান্ত বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছে। কয়েকদিন ধরে এরকম বিধ্বস্ত হয়েই সে বাড়ি ফেরে। ভার্সিটির রেজাল্ট দিবে পরশু, সেই নিয়ে চিন্তিত রায়হান। আল্লাহর উপর ভরসা করে আছে। নামাজের পর দোয়া তো আছেই। ভালো একটা ভার্সিটিতে যেন চান্স হয়ে যায়। বেশি কিছু চাওয়ার নেই তার। আল্লাহ তায়ালা তার ভাই বোনকে নিয়ে চলার একটা গতি করে দিক, এটাই চাওয়া। এসব ভেবেই রায়হান রুমে ঢুকে দেখে রুদ বালিশে মুখ ঢুকিয়ে কান্না করছে। রুদ তো সচরাচর কাঁদে না, হঠাৎ আজ এভাবে কাঁদছে কেন? রায়হান রুমে ঢুকে রাহমিদকে নামিয়ে বিছানায় শোয়ালো। তারপর রুদের কাছে গিয়ে ওকে বিছানা থেকে উঠিয়ে কোলে নেয়। আদর করতে করতে জিজ্ঞাসা করে, কি হয়েছে রুদ? কাঁদে কেন আমার পাখিটা? রুদ ভাইয়ের গলা জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রায়হান মনে করল সে দেরি করে আসায় বোধহয় বাচ্চাটা কাঁদছে। তাই সে বলল, কাঁদে না রুদ, তুমি না ভাইউর স্ট্রং সিস্টার। এই তো ভাইউ এসে পড়েছি, আর কাঁদে না সোনা। এরকম নানা কথা বলে রুদের কান্না থামালো রায়হান। কান্না কিছুটা কমে এলে রায়হান বলল, রুদকে না ভাইউ বুঝিয়েছি। ভাইউ কাজ করে তো সোনা, কাজ না করলে খাবো কি? তুমি না বলেছ আর কাঁদবে না, তাহলে আজকে কাঁদলে কেন? স্ট্রং গার্লরা কখনো কাঁদে না পাখি। আর কাঁদবে বলো? এক আন্টি বুকা দিছে, আমাকে ধাক্কা দিছে, হাঁটুতে ব্যথা পেয়েছি। আমি কিছু করিনি, একটু মুখ ধুতে গেছি, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। রেগে রেগে অনেক কিছু বলিছে। আমি কান্না করলে নাকি আরো মারবে, তাই দৌড় দি ঘরে এসে বালিশি মুখ ঢুকিয়ে কাঁদছি। কান্নার আওয়াজ যাতে কম হয়। পরে আবার মারলে ইখানে বিথা। রুদ হাঁটু দেখিয়ে বলল। রায়হান কথা বলতে ভুলে গেল। জামা উঠিয়ে দেখল হাঁটু অনেকখানি ছিলে গেছে, রক্ত বার হয়নি। বাচ্চাটা ব্যথায় কান্না করছে। যে রুদ একটু ব্যথা পেলে চিৎকার করে কান্না জুড়ে দিত, আজ সেই রুদ কারো মারের ভয়ে চুপি চুপি কেঁদেছে যাতে আবার মার না খায়। তার বোনটা কি বড় হয়ে গেল অনেক। তার ভাই বোনের নসিবে এসবই কি লিখা ছিল? এতিম হয়ে রাজকীয় ঘর ছেড়ে বস্তিতে থাকছে, মানুষের মার, লাথি উষ্ঠা খাচ্ছে, এসবই কি তাদের কপালে লিখে রেখেছেন আল্লাহ? রাহমিদ চিৎকার করে কান্না করছে। রুদ ভাইয়ের গলা জড়িয়ে ফুপিয়ে যাচ্ছে আর সে অদৃষ্টের পরিহাস দেখছে। পর্ব 15। রায়হান রুদকে উঠিয়ে জামা পাল্টে গোসল করালো। রুদের ক্ষতস্থানে স্যাভলন লাগিয়ে দিল। রুদকে গোসল করিয়ে রাহমিদকে গোসল করানোর জন্য প্রথমে রাহমিদের গায়ে সরিষার তেল মাখাতে লাগল। জয়নব বেগম বলেছিলেন সরিষার তেল মাখিয়ে গোসল করালে নাকি বাচ্চাদের ঠান্ডা কম লাগে। রায়হানও এখন চেষ্টা করে যেইসব জিনিসে রাহমিদের ঠান্ডা লাগে ওইসব এড়িয়ে চলতে। আজকে রায়হানের মনটা বিষণ্ণ।
বাসায় এসেই রোদের ঘটনা শুনে মন মেজাজ খারাপ হয়ে গেছে। রায়হান তেল মাখাচ্ছে আর রাহমিদ দুষ্টুমি করছে। হাত পা নাড়িয়ে নাড়িয়ে ভাইকে জ্বালাচ্ছে। একটু পর পর হাততালি দিয়ে ফিচ ফিচ করে হেসে দিচ্ছে। রায়হান ভাইয়ের কাণ্ডে মুচকি হেসে বলল, কি হয়েছে আপনার কলিজা? এত খুশি কেন? আপির আজকে মন খারাপ। বেশি হাইছেন না, না হলে মার খেতে পারেন। আপনি বিপদসংকুল পর্যায়ে আছেন, বুঝলেন? রায়হান রাহমিদের ল্যাংটু শরীরে নাক চেপে আদর করে বলল। রাহমিদ খিলখিল করে হেসে উঠল। রায়হানও কিছুটা হাসল। মনটা ভার এখনো। তেল মাখা শেষ করে রোদের দিকে তাকালো। বাচ্চাটার চোখ মুখ শুকিয়ে গেছে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। রায়হান রাহমিদকে কোলে নিয়ে রোদকে আদর করে টয়লেটে গেল। রাহমিদকে গোসল করানোর জন্য একটা প্লাস্টিকের বোল কিনে এনেছে গত পরশু। সেটায় পানি ভরে রাহমিদকে নামিয়ে দিল। রাহমিদ পানিতে বসে খিলখিল করে হেসে দিল। পানির ভিতরে দাপাদাপি করতে লাগল। ওর লাফালাফিতে পানি ছিটে রায়হানের গা ভিজিয়ে দিল। রায়হান রাহমিদকে ডলে ডলে গোসল করাতে লাগল। রাহমিদ বিষয়টা পছন্দ করছে না। রায়হান যখন ওর মুখ ডলতে লাগলো, বাচ্চাটা কেঁদে উঠে ভাইকে খামচি দিয়ে চামড়া উঠিয়ে ফেলল। রায়হান ব্যথাতুর শব্দ করে রাহমিদকে ধমকে উঠল, একদম আছাড় দিয়ে নাড়িভুড়ি বের করে ফেলব। সব সময় ইতরামি, তাই না? প্রত্যেকদিন গোসল করাতে আসলে তামাশা শুরু করে দেয়। তোর খামচি খাওয়ার জন্য আমাকে টাকা দিস নাকি? মেরে ফেলবো একদম। ভাইয়ের ধমকে চিৎকার করে কান্না জুড়ে দিল। রায়হান ওর কান্না অবস্থায় ডলে ডলে গোসল করাতে লাগল। রাহমিদ না থেমে কেঁদেই যাচ্ছে। গোসল করিয়ে বের হতেই একজন অপরিচিত নারীকে দাঁড়িয়ে থাকতে দেখল। রায়হান সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল। তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নারীকণ্ঠ বলে উঠল, তুমিই তাহলে রায়হান? আমি তোমার জয়নব আন্টির মেয়ে আয়েশা। বাবু কাঁদছে কেন? এমনিতেই। রায়হানের ছোট উত্তর, ওকে একটু কোলে নিতে পারি? আয়েশার আবদার মাখা গলা। বিয়ের 5 বছরেও সন্তান না হওয়া এক নারীর বেদনা মিশ্রিত কণ্ঠ। রায়হান চেয়েও বলতে পারছে না রাহমিদ কারো কোলে যায় না। নারীটি ভীষণ মমতা নিয়ে বলেছে যে। রায়হান ভাইকে তার কোলে দিল। রাহমিদ চিৎকার আরো বাড়িয়ে দিল। আয়েশা বাচ্চাটাকে কোলে নিয়ে চেপে চেপে আদর করল। নানা আদুরে কথা বলতে লাগল। রাহমিদ প্রথমে কাঁদলেও এখন চুপটি করে আয়েশার ঘাড়ে মাথা দিয়ে আছে, মুখে আঙ্গুল ভরে। রায়হান অবাক হলো ভীষণ। রাহমিদ সচরাচর অপরিচিত কারো কোলে যায় না। গেলেই কান্না শুরু করে। আজকে তো পুরোই উল্টো ঘটনা ঘটল। যেমন ভাবে নারীটির কোলে লেপ্টে রয়েছে দেখে মনে হচ্ছে মা আর ছেলে। রায়হানের বুক ভার হলো। মাও তো এভাবে রাহমিদকে আদর করত। রাহমিদ কি মা মনে করছে নারীটিকে? আর ভাবতে পারল না। চোখ দুটো ভিজে গেছে। দ্রুত নিজেকে সংযত করল। আয়েশা বলল, ওকে আমি খাইয়ে দেই? তুমি এই ফাঁকে খেয়ে ফেলো। ও খাবে না। ওকে অনেক জোর করে খাওয়াতে হয়। আমাকে দিন। না না, আমি পারবো। দেখছো না কিভাবে কোলে পড়ে আছে? ওর নাম কি? রাহমিদ জাইফ। মাশা আল্লাহ, ভীষণ সুন্দর নাম। ওকে পড়ে দিয়ে আসবো তোমার কাছে। এখন আমার কাছে থাক কিছুক্ষণ। তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। এই বলে আয়েশা রাহমিদকে নিয়ে চলে গেল। রায়হান মন খারাপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। ভাইকে নিয়ে যাওয়ায় বুক পুড়ছে। তার উপর একটু আগে বকা দিয়েছে। বাচ্চাটা ভীষণ অভিমান করেছে বোধহয়। থাক, যেখানে থাকলে ওর ভালো লাগবে সেখানেই থাকুক। রায়হান মন খারাপ করে ঘরে চলে গেল। এইডা ক্যাডা? সেলিনা পারভিন গম্ভীর মেজাজে বললেন। আম্মা, বলছিলাম না নতুন এক ভাড়াটিয়া আসছে আমাদের বাসায়, তাদের বাবু। আয়েশা নরম সুরে বলল। এমনিতেই শাশুড়ি অনেক বদমেজাজি। আয়েশার সাথে খিটখিট করতে থাকে সারাদিন। এখন বাবার বাড়ি এসেও যদি খিটখিট করে তখন মা, বাবা কষ্ট পাবে। শাশুড়ি এমনিতেই তার বাবার বাড়ি আসতে চান না। ছেলেকেও আসতে দেন না। এবার যেহেতু নিজ থেকেই এসেছেন সেহেতু ওনাকে রাগিয়ে দেয়ার ইচ্ছা নেই। রাহমিদকে কোলে নিয়ে এসব ভাবছে সে। রাহমিদ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে। তোয়ালে দিয়ে মোড়ানো সে। তোয়ালে সরালেই ল্যাংটো সে। সেলিনা পারভিন নাক উঁচিয়ে বললেন, তোমার এখন বাইচ্ছা লওয়ার শখ হইছে ক্যা? কার না কার বাচ্চা তারে লইয়া আইছো কেন? নিজে তো একটা বাচ্চা দিতে পারলা না।
অহন মাইনষের বাইচ্চা লইয়া ফাল পারতাছ। আয়েশা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তার কোলে রাহমিদ নড়াচড়া করছে আর চিৎকার করছে। নিজে নিজেই কি যেন বলছে বাচ্চাটা। জয়নব বেগম খাবার নিয়ে ঘরে আসলেন। মাকে দেখে আয়েশা স্বাভাবিক মুখ করতে চেষ্টা করল। সেলিনা পারভিনও হাসি হাসি মুখ করল। জয়নব বেগম খাবারগুলো নামিয়ে বিছানায় পাটির উপর রাখলেন। রাহমিদকে মেয়ের কোলে দেখে বললেন, ও মা, বাইচ্চা দা তোর কোলে। ওয়ে তো সবার কোলে যায় না, খালি কান্দে। পুরাই ভাইয়ের নেওটা বাচ্চা দা। রাহমিদকে আদর করে দিয়ে বলল। সেলিনা পারভিন জহুরি চোখে সবকিছু পর্যবেক্ষণ করলেন। বলে উঠলেন, এগোই কি আপনারা পাল্টাছেন বেয়াই? জয়নব বেগম থতমত খেয়ে গেলেন। সেলিনা পারভিন যে সুবিধার না তা তিনি জানেন। তাই কৌশলে বললেন, আসলে পাল্টাছি না। ওগো ভাই ই কাম করে। আমগো কাছ থেইকা কিচ্ছু নেয় না। পোলাডা অনেক ভালা। আপনি খাইয়া লন তাড়াতাড়ি। সেলিনা পারভিন বুঝলেন কথা লুকাচ্ছেন জয়নব বেগম। তিনি কোনো কথা না বলে রাহমিদের দিকে তাকালেন। ওনার রাগে শরীর জ্বলছে। তার ছেলেকে কিচ্ছু দেয়ার বেলায় নেই, অথচ কোথাকার কোন এতিম অনাথ নাকি অনায়াসে বসে বসে খাবে। তিনি মুখে হাসি ফুটিয়ে আয়েশাকে বললেন, লাদা ডারে দাও, একটু কোলে লই। আয়েশা দ্বিরুক্তি না করে সেলিনা পারভিনের কোলে রাহমিদকে দিল। রাহমিদ এতক্ষণ হাত পা নাড়িয়ে নাড়িয়ে চারপাশ দেখছিল আর নিজ মনে নানা অস্পষ্ট কথা বলছিল। এটায় বিঘ্ন ঘটায় বিরক্ত হলো বেশ। পরে যখন দেখল এক জাদ্রেল টাইপ মহিলার কোলে তাকে দেয়া হয়েছে তখন কানে তালা লাগানোর জোগাড় করল। সেলিনা পারভিন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। ভেবেছিলেন পিচ্ছিকে একটা শায়েস্তা করবেন, কিন্তু এখন তো ভাঙা ক্যাসেট চালু করে দিয়েছে এই বিচ্ছু। সেলিনা পারভিন ওকে নাড়তে লাগলেন। রাহমিদ খামচি দিয়ে ওনাকে ক্ষতবিক্ষত করে ফেলল। সেলিনা পারভিন রাগে গোজগোজ করতে লাগলেন। রাহমিদকে ঝাড়া দিয়ে আয়েশাকে দিতে দিতে বলল, মা গো মা, বিচ্ছু একটা আমার শরীর খামচাইয়া ছিলা ফালাইছে। এরে পালে কেমনে? উফাফ মাগো, হাতটা জ্বলতাছে। আয়েশা রাহমিদকে কোলে নিয়ে কান্না থামাতে লাগল। কিন্তু রাহমিদ কান্না থামানোর পাবলিক না। সে চিৎকার করে হাত পা নাড়িয়ে গলা ফাটিয়ে কাঁদছে। জয়নব বেগম বললেন, ওরে ওর ভাইয়ের কাছে দিয়া আয়, কান্না থাইমা যাইব। ওরে ওর ভাই ছাড়া কেউ থামাইতে পারত না। দৌড় লাগা, নইলে তোরে এক্কেরে ছিলাই ফেলব। আমি বেআইনের লাইগা মলম লইয়া আহি। যা তাড়াতাড়ি। মায়ের কথা শুনে আয়েশা দ্রুত রাহমিদকে নিয়ে রায়হানদের ঘরের সামনে গেল। রায়হান ভাইয়ের কান্নার শব্দে রুদকে খাওয়াতে গিয়েও খাওয়াতে পারল না। আবার কি হলো? পড়ে টরে গেল নাকি? আয়েশা দ্রুত ঘরে ঢুকে ওকে রায়হানের কোলে দিল। দিয়ে বলল, ভাই না বলে চলে আসাতে দুঃখিত। ওর কান্নাটা থামাও। আমার খারাপ লাগছে, তোমার কাছ থেকে ভালোভাবে নিলাম আর এখন কান্না করিয়ে দিয়ে গেলাম। তুমি রাগ করো না প্লিজ। আসি ভাই। আয়েশা যাওয়ার আগে রুদকে আদর করে গেল। রায়হান ভাইয়ের কান্না থামাতে লাগল। ভাত মাখা হাতে ওকে দুলিয়ে দুলিয়ে নানা কথা বলতে লাগল। রাহমিদ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। ভাইয়ের সাথে যে রাগ করেছিল সেটা ভুলে গেছে সে। ভাই ধমক দিয়েছিল সেটাও ভুলে গিয়ে ভাইয়ের কোলে ফোপাতে লাগল। রায়হান ওকে আদর করে বলল, আজকে আমার কলিজাগুলো সারাদিন কেঁদেছে। কে কাদায় আমার ভাই বোনকে খালি। সবাইকে মেরে দিব ভাইউ। ঠিক আছে টোটন সোনা। ভাইয়ের আদুরে কথা শুনে রাহমিদ ভাইয়ের ঘাড়ে আঙুল ভরে চুক চুক শব্দ করতে লাগল। রায়হান বুঝল ওর ক্ষুধা পেয়েছে। রায়হান ভাত মাখা হাতে ওকে নিয়ে উঠল। তারপর হাত ধুয়ে ডানো দুধ পানিতে মিশিয়ে ফিডারে ভরে ভাইয়ের মুখে দিল। রাহমিদ এখন ভাতও খেতে পারে। অল্প অল্প করে মুখের সামনে দিলে খায়। তবে এখন ভাত খাবে না। কান্না করলে দুধ খাওয়ালে কান্না থামায়। ভাবে বোধ হয় মা দুধ দিল কিনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাহমিদকে ফিডার দিয়ে রুদকে ছোট ছোট লোকমা তুলে ভাত খাইয়ে দিতে লাগল। রাহমিদ চুক চুক শব্দে ফিডার খেয়ে ভাইয়ের কোলে ঘুমিয়ে পড়ল। আজকে রায়হানের রেজাল্ট দিবে। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ নফল নামাজও পড়ল। একটা ভালো পাবলিক ভার্সিটিতে যেন চান্স হয়ে যায়। সকাল থেকে কিছু খেতেও পারছে না। রাহমিদ, রুদকে খাইয়ে দিয়েছে সে। রায়হান উত্তেজনায় ছটফট করছে। ভাইবোনের জামাকাপড় ধুয়ে রশিতে শুকাতে দিল। ঘরে এসে বসতেই আফজাল হোসেন রুমে ঢুকলেন।
ওই অসময়ে আফজাল হোসেনকে দেখে রায়হান অবাক হয়েছে। উনি তো এই সময় হোটেলে থাকেন, তাহলে আজ এই সময়ে কোনো সমস্যা হয়নি তো আবার? আফজাল হোসেন বললেন, রেজাল্ট কিভাবে জানবে? চলো বাজারে যাই, কম্পিউটারের দোকান থেকে রেজাল্ট বার করতে পারবো। ফোনেই নাকি পারা যায়, কিন্তু আমাদের তো কারো স্মার্টফোন নেই। চল তাড়াতাড়ি। রায়হান রেডি হয়ে রাহমিদ ও রুদকে নিয়ে বের হলো। রুদকে আজ জয়নব বেগমের কাছে রাখলো না, কারণ ওনাদের আত্মীয় এখনো যায়নি। পরশুর মতো একা রেখে গেলে যদি আবারও কেউ তার বোনকে মারে। কালকে শুক্রবার ছিল দেখে পড়াতে যায়নি, কিন্তু আজকে একটু পর পড়াতে যেতে হবে, কি করা যায় ভাবছে সে। বোনটা তার খুব শান্ত। তার ভাইবোনকে অপরিচিত কেউ মারবে, সে সেটা সহ্য করতে পারবে না। তাই ওকে নিয়েই বের হলো। রেজাল্ট শুনে বোনকে নিয়েই প্রাইভেট পড়ানো যায় কিনা দেখতে হবে। এমনিতেই রাহমিদকেই অভিভাবকরা টলারেট করে না, রুদকে করবে কিনা একটা প্রশ্ন থেকেই যায়। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে সে। এসব ভাবতে ভাবতেই দোকানের সামনে রিকশা থামল। আফজাল হোসেন ভাড়া দিল। দোকানে ঢুকে রোল, রেজিস্ট্রেশন সব দিল। দোকানদার কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। অনেকক্ষণ পর রেজাল্ট পাওয়া গেল। রেজাল্ট দেখে রায়হানের হাত পা সব কাঁপতে লাগলো। রায়হানের কোলে রাহমিদ। ভাইকে এভাবে কাঁপতে দেখে ভাইয়ের সারা মুখে হাত বুলিয়ে থাবা দিতে লাগলো। আফজাল হোসেন রায়হানকে কাঁপতে দেখে বললেন, কি হয়েছে? ভালো রেজাল্ট আসেনি। থাক, চিন্তা করো না, পরবর্তীতে ভালো করবে। পরের বার আবার চেষ্টা করো। এভাবে কাঁপছো কেন? কাঁপাকাঁপি থামাও। রায়হান রাহমিদকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। রুদ ভাইকে কাঁদতে দেখে ভাইয়ের পা জড়িয়ে ধরল। আফজাল হোসেন ও পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। ছেলেটার জন্য খারাপ লাগছে। রায়হান অনেক কষ্টে বলল, আঙ্কেল, চান্স হয়েছে আলহামদুলিল্লাহ। গুচ্ছতে 1120 নাম্বার পজিশন পেয়েছি। কথাটা বলে আবারও কান্না করে দিল সে। আফজাল হোসেন অবাক হয়ে তাকিয়ে রইলেন। ওনার মনে হলো বুক থেকে একটা ভারী পাথর নেমে গেল। আফজাল হোসেন খুশি হয়ে ওকে জড়িয়ে ধরল। বলে উঠল, আরে বোকা ছেলে, কাঁদছো কেন? আল্লাহ তোমার সহায় ছিলেন। এত ভালো রেজাল্ট করেও কাঁদছো। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করো। রায়হান মনে মনে অসংখ্যবার আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছে। মুখেও আবার বলল, আলহামদুলিল্লাহ। চলো মিষ্টি কিনবো। এত দারুণ খবরে কেউ কাঁদে নাকি বোকা ছেলে? শুধু কাঁদলেই হবে। চলো মিষ্টি কিনি। তোমার আন্টি অপেক্ষা করছে। রুদ ভাইয়ের পা জড়িয়ে আছে। বাচ্চাটা ভাইকে কান্না করতে দেখে ভীষণ ভয় পেয়েছে। রায়হান রুদকে একটু উপরে তুলে এক হাত দিয়ে জড়িয়ে কপালে চুমু খেল। রুদ আর রাহমিদকে জড়িয়ে ধরে আবারও ফুপিয়ে উঠল সে। আফজাল হোসেন নিজেও ইমোশনাল হয়ে পড়েছেন। নিজের চোখটা আলগোছে মুছে ফেললেন তিনি। তারপর হেসে উঠে ভাইবোনের আদুরে মুহূর্ত দেখতে লাগলেন। দোকানদারও এতক্ষণ রায়হানের খুশির মুহূর্ত দেখছিলেন। উনিও ইমোশনাল হয়ে পড়েছেন। পর্ব 16। এ কি, তুমি দেখি গোষ্ঠী শুদ্ধ হাজির হয়েছ? সিফাতের আম্মু চিৎকার করে বলে উঠলেন। রায়হান যে দুইজনকে পড়ায় তার মধ্যে উনি সিফাতের অভিভাবক। প্রচুর করা সিফাতের আম্মু। রায়হান পড়াতে গেলে চোখে চোখে রাখে পড়ানোয় কোনো ফাঁকি দিচ্ছে কিনা। রাহমিদ যখন হাত পা নাড়িয়ে নাড়িয়ে নানা রকম শব্দ করে উনি প্রচণ্ড বিরক্ত হন। রায়হান বুঝতে পেরে রাহমিদের মুখ চেপে ধরে রাখে। বাচ্চারা কি আর এত কিছু বোঝে? মুখ ধরে রাখলে রাহমিদ আরও চেঁচিয়ে উঠে। হাত পা জোরে জোরে নাড়ায়, মাথা দোলায়। এসব দেখে একদিন তিনি বলেছেন, বাচ্চা নিয়ে পড়ানো যায়? তুমি তো বাচ্চার দিকেই নজর দিয়ে রাখো। সিফাতকে কি পড়াও আর? মাসে মাসে তো ঠিকই টাকা নিবে, কিন্তু পড়ানোর বেলায় ঠনঠনাঠন। কথাটায় রায়হান এত দুঃখ পেয়েছিল। মনে হচ্ছিল তার শরীরের মধ্যে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে। তারপর থেকে রায়হান রাহমিদকে প্যাসিফায়ার বা চুষনি পরিয়ে রাখে, যাতে কোনোভাবেই চিল্লাতে বা কথা বলতে না পারে। প্যাসিফায়ারের দাম নিয়েছিল 100 টাকা। এই বয়সের বাচ্চাদের কথা বলানোর জন্য সবাই কত আয়োজন করে, আর রায়হান কথা বন্ধের জন্য টাকা দিয়ে প্যাসিফায়ার কিনে কথা বন্ধ করে। সবই ভাগ্য। আজকে মনটা একটু ভালো রেজাল্টের খবর শুনে। আফজাল হোসেন আজকে পড়াতে নিষেধ করছিলেন, কিন্তু রায়হান শোনেনি। গ্যাপ দিলে গার্ডিয়ানরা বিরক্ত হন। এমনিতেই বাচ্চা নিয়ে পড়ানোতে তাদের বড্ড অনীহা।
তার উপর গ্যাপ দিলে ওকে টিউশনিতেই আর রাখবে না। তাছাড়া তার আনন্দের মুহূর্তে তাদের কি আসে যায়? রুদকে বাড়িতে একা রেখে আসতে ভরসা পাচ্ছিল না দেখে তার সাথে নিয়ে এসেছে। আফজাল হোসেন অবশ্য রুদকে নিয়ে যেতে চেয়েছে, রায়হান রাজি হয়নি। সিফাতদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে রায়হান। কোলে বেবি ক্যারিয়ারে রাহমিদ পা দোলাচ্ছে। রুদ ভাইয়ের আঙ্গুল ধরে ভীতু নজরে মহিলাটির দিকে তাকিয়ে আছে। রায়হান ভয় পাচ্ছে সিফাতের আম্মু মুখের উপর দরজা না বন্ধ করে দেয়। সিফাতের আম্মু গোজগোজ করতে করতে বললেন, কি হলো, চুপ করে আছো কেন? বোবা হয়ে গেলে নাকি? তুমি কি বিয়ে খেতে গোষ্ঠী শুদ্ধ হাজির হয়েছ? তুমি আসলেই পড়াতে আসো নাকি তামাশা করতে? কোনটা? আসলে আন্টি বাসায় কেউ নেই তো। ছোট মানুষ একা কিভাবে থাকবে তাই সাথে করে এনেছি। ও কোনো ডিস্টার্ব করবে না। একেবারে শান্ত বাচ্চা। শোনো, তোমার এইসব ইমোশনাল কথা অন্য কাউকে শোনাবে। তোমার ভাইকে অ্যালাউ করেছি দেখে ভেবে বসো না যাকে তাকে অ্যালাউ করব। এভাবে আদৌ পড়াশোনা হয়? রুস্তমের কারণে এখনো তোমাকে অ্যালাউ করছি, না হলে তোমাকে কবে টিউশনি ছাড়া করতাম। যত সব। আন্টি চিন্তা করবেন না। ইনশা আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সিফাতের পড়ানোয় আমার ভাইবোন কোনো ডিস্টার্ব করবে না। এটা আমার ওয়াদা। সিফাতের আম্মু একটু নমনীয় হলেন। তারপর মুখ বেজার করে বাসায় ঢোকার অনুমতি দিলেন। রায়হান মাথা নিচু করে ঘরে ঢুকল। সিফাতের আম্মুর এক একটা কথা তার বুকে তীরের মতো বিদ্ধ হয়েছে। অথচ একটা কথার জবাবও রায়হান দিতে পারেনি। মুখ বুঝে সহ্য করেছে, কারণ ওই যে জবাব দেয়া মানা, নইলে তো টিউশনি থাকবে না। টিউশনি না থাকলে টাকা থাকবে না। টাকা না থাকলে সে দুনিয়ায় টিকতে পারবে না। বুক চিরে লম্বা দীর্ঘ নিঃশ্বাস বের হলো। এটা কষ্টের, হতাশার নাকি কথা চেপে রাখার তা জানা নেই। রায়হান সিফাতকে পড়া বুঝিয়ে দিচ্ছে। রাহমিদ আর রুদকে অন্য রুমে রাখতে বলেছেন সিফাতের আম্মু। তাই রায়হান অন্য রুমে রেখে এসেছে ওদের। সিফাতের আম্মু আছে সেখানে। বাচ্চা দেখেবেন তিনি। রাহমিদ বিছানায় বসে বোনের সাথে খেলছে। সামনে একটা বাচ্চাদের বই রাখা। রাহমিদ বইটা বোনের সাথে উবু হয়ে বসে দেখছে আর একটু পরপর বইয়ের উপর থাবা বসাচ্ছে। চিৎকার করছে। নানা রকম কথা বলছে। রুদ বইটা সরিয়ে রাখছে। রাহমিদ যদি বই ছিঁড়ে ফেলে ওই রাগী আন্টি অনেক বকবে। রায়হান তাকে শান্ত বাচ্চার মতো ভাইকে দেখে রাখতে বলেছে। সে ভাইকে চোখে চোখে রাখছে। রাহমিদ বই সরানোতে বেজার হলো। বোনের কোলে শুয়ে গড়াগড়ি করতে লাগলো। রুদ বইটা আবারও রাখল সামনে। রাহমিদ বিজ্ঞ ব্যক্তির মতো আবারও বই দেখতে লাগলো। অনেকক্ষণ পর বিকট আওয়াজে সিফাতের আম্মু চিৎকার দিয়ে উঠল। রায়হান হকচকিয়ে গেল। কি হলো? ওরা কিছু করেছে কি? দৌড় লাগিয়ে ওই রুমে গেল। গিয়ে দেখল রাহমিদ আর রুদ ফ্লোরে বসা। রাহমিদ, রুদ দুজনই ভীতু নয়নে সিফাতের আম্মুর দিকে তাকিয়ে আছে। রাহমিদ এতক্ষণ পর ভাইকে দেখে চিৎকার দিয়ে কেঁদে উঠল। রায়হান দ্রুত ওকে তুলল। হাতে ভেজা অনুভূত হওয়ায় হাত দিয়ে দেখল রাহমিদ হিসু করে দিয়েছে। সিফাতের আম্মু রায়হানকে দেখে খিটখিটে মেজাজে বলল, তোমার ভাইকে কি আমার চাদর নষ্ট করার জন্য আনছো? আমার চাদর যে নোংরা করলো ধুবে কে? গত পরশু নতুন চাদর বিছালাম আর আজকেই নষ্ট করে ফেলছে চাদরটা। কত দামি আর সাধের চাদর জানো? এই পিচ্ছিরে খাটে বসানোই ভুল হয়েছে। ওদের নিচে বসাতাম, বেশি আদর করতে গিয়ে আমার চাদরটা নষ্ট হলো। উফাফ, অসহ্য। এক একটা কথা যেন বুলেটের থেকেও জোরে গায়ে এসে বিঁধল। এর থেকেও দামি চাদরে ঘুমানোর অভ্যাস ছিল তাদের। রাহমিদ কখনো নোংরা করলে মা নিজ হাতে ধুয়ে দিত, না হয় কাজের আন্টিদের দিয়ে ধোয়াতো। ওসব এখন অতীত। ওগুলো ভাবাও পাপ। রায়হান রাহমিদকে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে। রায়হান থামাচ্ছে না। রুদ ফ্লোর থেকে উঠে এসে ভাইয়ের পা জড়িয়ে ধরল। ও ভীষণ ভয় পেয়েছে। কিভাবে রাহমিদকে আর তাকে নিচে নামালো। হাতে ব্যথা পেয়েছে সে। রাহমিদও প্রচণ্ড ব্যথা পেয়েছে। সিফাতের আম্মু আবার বললেন, উফ, এই তোমার ভাইয়ের কান্না থামাও তো। অসহ্য লাগছে। মাথাটা ধরে গেছে পুরো। একে তো চাদর নষ্ট করেছে, এখন আবার ভা ভা করছে। ওদের নিয়ে কালকে থেকে আর পড়াতে আসবে না, নইলে তোমাকে টিউশনিতে রাখতে পারবো না। বুঝেছ? এভাবে বলবেন না আন্টি। ওদের আমি ছাড়া কেউ নেই। এরকম ভুল আর করবে না কখনো।
কোনোদিন তো করেনি, আজকে ভুলে হয়ে গেছে। পরের বার আমি খেয়াল রাখবো যাতে এরকম না হয়। মন থেকে ক্ষমা চাচ্ছি আপনাদের চাদর নষ্ট করার জন্য। আমি চাদরটা ধুয়ে দিব। বাথরুমটা দেখিয়ে দিলে ভালো হতো। সিফাতের আম্মু একটু গললেন বোধ হয়। একটু বেশিই করে ফেলেছেন। বাচ্চা মানুষ, এসব তো স্বাভাবিক ব্যাপার। তাও তার রাগ উঠে গেছে চাদর নষ্ট করাই। যেহেতু চাদর ধুয়ে দিতে চাচ্ছে দিক। কথা না বাড়িয়ে সিফাতকে পরানো শেষ করে চাদর ধুতে বললেন। রায়হান রাহমিদের ভেজা প্যান্ট পাল্টে দিল। ওকে বেবি ক্যারিয়ারে ঝুলিয়ে নিল। রুদকে পাশে বসিয়ে সিফাতকে পরানো শেষ করল। তারপর রাহমিদকে রেখে চাদর ধুতে গেল। এত ভারী চাদর ধুতে হিমশিম খাচ্ছে রায়হান। শরীর যেন চলছে না তার। তাও অনেক কষ্টে ধুয়ে দিল। ধুয়ে রাহমিদ, রুদকে নিয়ে বাসা থেকে বের হলো। রায়হানের এক হাতে রাহমিদের ভেজা প্যান্ট আর কোলে বেবি ক্যারিয়ারে রাহমিদ ঝুলছে। ফোপাচ্ছে বাচ্চাটা। এখনো কান্না থামেনি। চিৎকার করাটা থেমেছে। আরেক হাত রুদ ধরে আছে। 3 ভাই বোন হাঁটতে লাগলো বাসার উদ্দেশ্যে। আজকে আরেকটা টিউশনি নেই। লাবিবরা ঘুরতে গেছে। ফিরবে পরশু। ভালোই হয়েছে। প্রেশার একটু কমেছে। হাঁটতে হাঁটতে রুদ বলল, ভাইউ, বাবুন ব্যথা পেয়েছে। আন্টি অনেক জোরে ধাক্কা দি বাবুনকে ফ্লোলে ফেলেছে। রায়হান শুধু শুনে গেল। কি বলবে সে? একজন ব্যর্থ ভাইয়ের আর কি বলার আছে? আজকে খুশির খবর শুধু ভার্সিটিতে চান্স পাওয়াটাই। বাকি সব তো দুঃখের কাব্যগাথা। ওসব মনে করতে নেই রায়হানের মতো ছেলেদের, না হলে দুঃখ বাড়ে। চুপচাপ হাঁটতে লাগলো। বিকেলের এই সময়টা দারুণ এক বাতাস প্রবাহিত হয়। সেই বাতাসের শীতল পরশে রায়হানের দুঃখগুলোর বিলুপ্তি ঘটুক। বেআই, পোলাডার ব্যবসা খারাপ যাইতাছে কয়দিন ধইরা। আপনি কিছু ব্যবস্থা করে দিতে পারেন তো নাকি? মাইয়া বিয়া দিছেন হুদাহুদা। কিছু তো দিলেন না পোলাডারে। অহন এই সময়ও যদি কিছু না দেন তাইলে কেমনে হইব? সেলিনা পারভিন মুখে একখিলি পান ভরে আয়েশ করে বলতে লাগল। আফজাল হোসেন চুপচাপ শুনছেন। মেয়ের বিয়েতে কিছু দেননি কথাটা একেবারে ভুল। নিজের সাধ্যের মধ্যে একটা খাট আর ফ্রিজ দিয়েছিলেন তিনি। তাও কিছুটা ধারদেনা করা লেগেছে। ওই টাকা পরিশোধ করতে অনেকদিন লেগেছে তার। এছাড়াও প্রতি বছরে 2 ঈদে মেয়ের শ্বশুরবাড়ির জন্য সওদাপাতি পাঠাতে হয়। মেয়ের বাবা হয়েছেন, এসব তো মিটাতে হবেই। তার স্বল্প আয় এত কিছু করা সম্ভব না। মাঝে মধ্যে না দিতে পারলে এই নিয়ে সেলিনা পারভিনের কথার শেষ নেই। পোলাডারে কিছু দেন নাই? পোলাডা কিছু চায়নি। এত ভালা পোলা কই পাইবেন? এত ছাড় কিন্তু ভালা না বেআই। মাইয়া বাড়িতেই তো পাঠাইতাছেন। কিছু দিলে খাইব পিনব তো আপনের মাইয়াই। আমরা তো 2 দিনের মেহমান। এরকম হাবিজাবি আরো কথা বলেন ফোন দিয়ে। আজকেও কানের কাছে এসব বলে চলছেন। বাসায় তাড়াতাড়ি আসাও বিপদ যেন। উনি তো সচরাচর এই বাসায় আসে না। আসলেও এতদিন কখনোই থাকে না। সকালে আসলে বিকেলে চলে যান। ওনার রুচিতে নাকি কুলোয় না এই বাসা। তাহলে এবার এতদিন থাকার কারণ কি? রুচিতে কি এবার বেশি কুলাচ্ছে নাকি? কি উদ্দেশ্য নিয়ে এসেছে কে জানে? আফজাল হোসেন শুধু বললেন, হাতে তো এখন তেমন টাকা পয়সা নেই। টাকা পয়সা হলে পাঠিয়ে দিব। এখন কিছুটা টানাপোড়েনে চলতে হচ্ছে। দেখি কি ব্যবস্থা করা যায়। সেলিনা পারভিন আফজাল হোসেনের কথা শুনে মনে মনে ফুঁসতে লাগলেন। হাতে টাকা নেই অথচ দিব্যি 3টা অনাথ ঠিকই পালতে পারে। ঢং। এবার টাকা না নিয়ে যাবেন না তিনি। মুখে মেকি হাসি ফুটিয়ে বললেন, টেকা না থাকলে মিষ্টি কেমনে কিনলেন, আবার হুঁচি 3টা এতিমরে নাকি পালেন? ওই সময় বুঝি টেকা লাগে না? আফজাল হোসেন বিস্মিত হলেন। উনি রায়হানদের পালেন মানে? ছেলেটা নিজে টিউশনি করে খরচ চালায়। উনি কখন রায়হানদের পেলেছেন? হ্যাঁ, রায়হানদের যথেষ্ট সাহায্য করেছেন তিনি। তাই বলে তো ওদের খরচ আর তিনি বহন করেননি। রায়হান কাজ করে, পরিশ্রম করে, নিজেদের খরচ নিজেরাই চালায়। তাছাড়া 3টা বাচ্চা পালা তো মুখের কথা না। উনি এসব কথা কিভাবে জেনেছেন? আফজাল হোসেন নরম গলায় বলেলন, ওদেরকে আমি মোটেও পালছি না বেআইন। এসব আজগুবি কথা কোথা থেকে শুনেছেন? রায়হান নিজে ইনকাম করে, কাজ করে, খায়, আমি তাকে একটু সাহায্য করেছি এই যা। এর বেশি কিছু করার সাধ্য আমার নেই। আপনি যে ডিমান্ড করছেন অত দেয়ার ক্ষমতা আমার নেই।
একটা বলে দিলেই তো হবে না বেআইন। সেলিনা পারভীন ভিতরে ক্রোধে ফেটে পড়লেন। ক্রোধের বশে বলে বসলেন, আপনারা যদি নাই পালেন তাইলে ওগো এইখানে রাখছেন কেন? ওরা অন্য কোথাও থাহে না কেন? নিজেই কামাই করলে অবশ্যই অন্য জায়গায় থাকত। আপনি আমারে ভক্কর চক্কর বুঝাইলেই আমি মাইনা লমু। আমার পোলারে কিছু দেয়ার বেলায় আপনের যত তামাশা, কিন্তু তলে তলে তিনটা অনাথরে ঠিকই পালতে পারেন। আবার পরীক্ষায় পাশ করছে দেইখা মিষ্টিও কিন্নাও আনতে পারেন, অথচ আমরা কিছু চাইলেই শুরু হইয়া যায় আপনের হাতে টেকা নাই। আপনেরা চলতে পারেন না। আর কত মিথ্যা কথা কইবেন? জালিয়াতি আর কতকাল করবেন কন? অজু করে আফজাল হোসেনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কথাগুলো শুনে রায়হান পাথরের মতো জমে গেল। তাদের জন্য আফজাল হোসেনকে কথা শুনতে হচ্ছে। বিষয়টা তাকে খুবই ব্যথিত করল। আজকে সারা দিন দুঃখ পেতে পেতেই কাটল। আল্লাহ আনন্দ দিয়েছে, দুঃখ না পেলে চলে। বাসায় ফিরেই অজু করতে চলে এসেছে সে। আসরের ওয়াক্ত চলে যাচ্ছে দেখে তাড়াহুড়া করে অজু করে বের হয়ে কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল রায়হান। আর দাঁড়িয়ে না থেকে নামাজে দাঁড়িয়ে গেল সে। মোনাজাতে কাঁদল কিছুক্ষণ। সারাদিন পেটে কোনো দানাপানি পড়েনি তার। ভাইবোনদের সকালে একটু খাইয়েছিল, তারপর থেকে ওরাও না খাওয়া। ওদের খাওয়াতে হবে। ডানো দুধ গলিয়ে ফিডারে ভরে রাহমিদকে দিল। রাহমিদ কান্না থামিয়ে ফিডার ধরে চুক চুক শব্দে দ্রুত দুধ খেতে লাগল। আহারে কত খিদা লেগেছিল বাচ্চাটার। রায়হান ভাত আর আলু সেদ্ধ বসালো তাড়াতাড়ি। বোনটা খিদার জ্বালায় কাতরাচ্ছে। বোনাস পার্ট। ভাত রান্না করতে গেলে রায়হান সবসময় ভাত বেশি হওয়ায় না হলে চাল চাল থাকতেই উঠিয়ে ফেলে। এখন পর্যন্ত সে সঠিকভাবে ভাত রান্না করতে পারেনি। একটা না একটা ভুল থাকবেই। আজকে ভাত বেশি নরম করে ফেলেছে। নরম ভাত রাহমিদকে খাওয়ানো গেলেও সে আর রুদ খেতে পারে না। রুদকে চটকিয়ে খাইয়ে দেয়া যাবে, কিন্তু রায়হান খেতে পারে না একেবারেই। খেতে তো হবেই, কিছু করার নেই। তাড়াতাড়ি কাজ করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল। গরম গরম আলু চটকাতে গিয়ে পোড়া হাতে জ্বলুনি অনুভব করল। দ্রুত হাত পানিতে ভেজালো। উফাফ, কি অসহ্য যন্ত্রণা! ছেলে মানুষ হয়ে এই কাজগুলো করতে তার অনেক কসরত করতে হয়। ঠিকভাবে রাঁধতে পারে না সে। তবে আস্তে আস্তে শিখছে। ভবিষ্যতে আরও পাকাপোক্ত হবে। মানুষ অভ্যাসের দাস। অভ্যাসবশত কাজ করতে করতে একদিন অভিজ্ঞ হয়ে যাবে। যেই কাজে যত বেশি অভিজ্ঞ হবে সেই কাজ পরবর্তীতে সবচেয়ে ভালো পারবে। ভাত, আলু ভর্তা নিয়ে ঘরে আসলো। রুদ খিদে পেটেই ঘুমিয়ে গেছে। রাহমিদও বোনের পাশে হাত পা ছড়িয়ে ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। দুটো মায়া মায়া চেহারার আদুরে বাচ্চা ঘুমিয়ে আছে। ফুটন্ত পুষ্পের মতো ভাইবোনগুলো এখন নেতিয়ে পড়েছে। যেন দুটো নেতানো পুষ্পকড়ি। তাদের 3 ভাইবোনের পরিচয় এখন অনাথ। সবাই এখন তাদের অনাথ, এতিম বলে সম্বোধন করে। আহা, কি নিদারুণ নিয়তি! রায়হান রুদকে উঠিয়ে মুখ ধুইয়ে আনল। বাচ্চাটা ঘুম থেকে উঠতে চাচ্ছিল না। রায়হান এক প্রকার জোর করেই উঠিয়েছে। খিদে পেটে অনেকক্ষণ ছিল। বেশিক্ষণ থাকলে গ্যাস্ট্রিক দেখা দিবে। পরে অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাবে কিভাবে? হাতে টাকা একেবারেই নেই। মাস শেষ হতে বাকি আরও কয়েকদিন। এখন প্রায় মাগরিবের ওয়াক্ত। আজান দিয়ে দিবে এখনই। রায়হান রুদকে খাইয়ে দিচ্ছে। বাচ্চাটা ঘুম ঘুম চোখে খাচ্ছে। বেশি খেতে পারল না। রায়হান মুখ ধুইয়ে দিল। বোনের প্লেটেই খেতে বসে গেল সে। এর মধ্যেই রাহমিদ উঠে গেছে। চিৎকার দিয়ে কাঁদছে। ঘুম ভাঙলে সাধারণত বাচ্চারা যেভাবে কাঁদে। রায়হান ভাত মাখা হাতে ওকে কোলে নিল। প্যান্ট ভিজা। ওটা পাল্টিয়ে দিল। ওকে কোলে নিয়ে চেপে চেপে আদর করল। রাহমিদ আঙ্গুল ভরে চুষছে। রায়হান বুঝল বাচ্চাটার খিদে পেয়েছে। ওকে কোলে বসিয়ে সাদা ভাত চটকিয়ে অল্প মুখে দিল। রাহমিদ ভাইয়ের কোলে বসে ভাত মুখে নিল। একটু একটু চিবুচ্ছে সে। তারপর মুখ থেকে বের করে ফেলে দিয়ে কেঁদে উঠল। রায়হান বুঝল খাবারটা পছন্দ হচ্ছে না রাহমিদের। উঠে ডানো দুধ নিয়ে এসে একটা বাটিতে ভাতের সাথে দুধের গুঁড়া নরম করে মাখালো। মাখিয়ে মুখের সামনে ধরল আর আদুরে স্বরে বলল, কলিজা, এটা খান। খাবার নষ্ট করবেন না। আল্লাহ গুনাহ দিবে। হা করুন দেখি কলিজা। রাহমিদ ভাইয়ের কথায় হা করল। এখন খেতে লাগলো মজা করে। পা দুলিয়ে দুলিয়ে দুধ ভাত খাচ্ছে। রায়হান ওর গাল টিপে আদর করল।
খাওয়ানো শেষ করে নিজে দ্রুত খেয়ে নামাজ পড়ল। আফজাল হোসেন বা জয়নব বেগম এর মধ্যে একবারও আসেননি। রায়হান ওনাদের আশাও করেনি। তাদের জন্য তাকে কত কথা শুনতে হলো। নিজের মেয়ের আবার শাশুড়ি, চাইলেও কিছু বলতে পারবেন না। রায়হান দীর্ঘক্ষণ কিছু ভাবল। টাকা হাতে আসলেই ভাবনাটা বাস্তবায়ন করতে হবে। কেটে গেছে বেশ কিছুদিন। ওই দিনের পরের দিন সেলিনা পারভিন সবকিছু গুছিয়ে চলে গিয়েছেন। আয়েশাকে রেখে গিয়েছেন বাপের বাড়ি। তার এক কথা, হয় তার ছেলেকে কিছু দিতে হবে, না হলে রায়হানদের এখানে রাখা যাবে না। এতিম, অনাথ রাস্তার মানুষদের জন্য করতে পারবে, অথচ তার ছেলের বেলায় যত দোনামোনা। তিনি কিছুতেই তা মেনে নিবেন না। সব ভণ্ডামি বের করে ছাড়বেন। চিল্লিয়ে চিল্লিয়ে সারা বাড়ি এক করে ফেলেছিলেন এসব কথা বলে। সব ভাড়াটিয়া চেয়ে চেয়ে দেখছিল। আফজাল হোসেন মাথা হেঁট করে দাঁড়িয়েছিলেন। তার জীবনে সে এত অপমানিত হয়নি, তাও আবার ভাড়াটিয়াদের সামনে। ভাড়াটিয়ারা কানাকানি করছিল, এরা নাকি মালিকের আত্মীয় লাগে। তাহলে এসবের মানে কি? এতদিন ধরে তাদেরকে মিথ্যা বলে এসেছেন আফজাল হোসেনের মতো মানুষ। ময়নার মাতো বলেই বসেছেন। ওই পোলায় আবার আমাগো জ্ঞান দেয়। নিজেই অনাথ, আবার ভাব দেহাইতো যেন কোন দেশের রাজপুত্তর সে। ওনার সাথে অনেকেই তাল দিয়েছে তখন। রায়হান এক কোণে ভাইবোনদের নিয়ে দাঁড়িয়েছিল। কথাগুলো তীরের মতো বিঁধছিল। চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কি করার ছিল তার। ওই দিনই বাসা থেকে চলে যেত যদি হাতে টাকা থাকত। কিন্তু টাকা ছিল না দেখে চলে যেতে পারেনি। তাদের জন্য আফজাল হোসেনের মেয়ে শ্বশুরবাড়ি যেতে পারছে না, কথাটা ভেবেই এতদিন রায়হান অস্থির হয়ে যাচ্ছিল। আফজাল হোসেন আর জয়নব বেগম সেদিনের পর থেকে রায়হানদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। নিজের মেয়ের থেকে নিশ্চয়ই পরের ছেলে মেয়ে আপন নয়। রায়হান বুঝেছিল এরকম কিছুই হবে। তাই রায়হান ওনাদের কোনো দোষ দেন না। ঠিকই তো, দুনিয়ায় অনাথের আবার কিসের কষ্ট, কিসের থাকা খাওয়া? ওরা পৃথিবীতে আসেই তো যুদ্ধ করার জন্য। এখন সবকিছু কেমন গাছয়া হয়ে গেছে। ভাড়াটিয়ারাও কেমন যেন দুচোখে দেখে। আগে মালিকের আত্মীয় বলে তোষামত করে চলতো, এখন দেখলেই কেমন বিরক্ত হয়। রায়হান দেখেও না দেখার ভান করে থাকে। এসব ভেবেই সবকিছু গুছিয়ে নিচ্ছে। একটা কম ভাড়ার মধ্যে বাসা দেখেছে। ভাইবোনকে নিয়ে উঠবে। কারো আর দুচোখের বিষ হতে হবে না। ভার্সিটিতে ভর্তির সময়ও হয়ে এসেছে। বাসা পাল্টানোতে অনেক খরচ হয়ে যাবে। টিউশনি আরেকটা জোগাড় হয়েছে। আল্লাহর রহমতে সব যেন ভালোই ভালোই হয়ে যায়। রুদকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। তাহলে বাসায় আর রুদকে একা রেখে যাওয়ার ভয় থাকবে না। রাহমিদ রুদের জামা আলনা থেকে নামিয়ে ব্যাগে ভরল। এখনই সব গোছগাছ করে রাখছে। কালকে সকালেই আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়বে। রুদ রাহমিদের খেলনা, জুতা, দুধের কৌটা, প্লাস্টিকের বোল, প্লেট, বাটি গুছিয়ে নিল একটা ব্যাগে। বেশি কিছু নেই। ব্যাস সব কিছু গোছানো শেষ। অপেক্ষা কালকের সকালের। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই মাসের ভাড়াটা। রায়হান হাসিমুখে আফজাল হোসেনের দিকে টাকা বাড়িয়ে বলল। ফজর পরে আফজাল হোসেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলেন। তন্মধ্যে রায়হানের কণ্ঠ শুনে অবাক হয়েছেন। সেদিনের পর থেকে ছেলেটার সাথে তেমন একটা কথা বলেননি। মেয়েকে নিয়ে চিন্তায় আছেন। ভাড়াটিয়াদের সামনে অপমানিত হওয়ার পর উনি ঘর থেকে বেশি একটা বেরোতেন না। জয়নব বেগমও প্রতিদিন কাঁদেন মেয়ের ভবিষ্যতের জন্য। জামাইটা নিতে আসলো না এটা ভেবেই তিনি শঙ্কিত ছিলেন। কতবার মেয়ের শ্বশুর বাড়িতে কল দিয়েছেন। শর্মের মাথা খেয়ে বুঝাতে চেয়েছেন, কিন্তু সেলিনা পারভিন মানতে নারাজ। এক কথা, হয় টাকা দিতে হবে, না হয় রায়হানদের পালা যাবে না। আফজাল হোসেন তাকে কিছুতেই বোঝাতে পারেননি রায়হানদের সে পালছে না। এসব ভেবেই তার প্রেশার বেড়ে গেছে গত কয়েকদিন। আজকে রায়হানকে টাকা হাতে দেখে ছেলেটার মুখের দিকে দৃষ্টিপাত করলেন। আহারে কতটা শুকিয়ে গেছে। চেহারা গাম্ভীর্যপূর্ণ, রুক্ষ, রোদে পোড়া। মুখে মলিন হাসি। কি ছিল, কি হয়েছে ভেবেই তার খারাপ লাগছে। রায়হান আফজাল হোসেনকে নিজের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে আবারও ডেকে উঠল। আফজাল হোসেনের ধ্যান ভাঙল। বলে, লন। কিসের টাকা? এ মাসের ভাড়ার। একটু পরে চলে যাব তো, তাই আপনার আর আন্টির সাথে দেখা করতে আসলাম। রায়হান ম্লান হেসে বলল। আফজাল হোসেন কথাটা বুঝতে পারেননি।
তাই জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে? একটা বাসা দেখেছি আঙ্কেল, ওখানেই উঠব আজ। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করবেন। নিজের অজান্তেই আমাদের দ্বারা কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন আঙ্কেল। আন্টিকে একটু ডাকুন। আফজাল হোসেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন। রায়হানরা চলে যাবে, তারা জানেনও না। জয়নব বেগম রান্নাঘরের দিকে যাওয়ার জন্য বের হয়েছিলেন। পথিমধ্যে রায়হান আর আফজাল হোসেনকে দেখে দাঁড়িয়ে পড়লেন। রায়হান এগিয়ে গিয়ে তাকে সালাম দিল। কুশলাদি জিজ্ঞাসা করল। জয়নব বেগম দায়সারা ভাবে উত্তর দিল। ফের জিজ্ঞাসা করল না রায়হান কেমন আছে। রায়হান আর না ঘেটে বলল, আন্টি এতদিন আপনাদের কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আজকে চলে যাচ্ছি। আয়েশা আপুকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েন। আশা করি আর কোনো সমস্যা হবে না। জয়নব বেগম ভীষণ অবাক হয়ে তাকালেন। রায়হান কোথায় চলে যাওয়ার কথা বলল? জিজ্ঞাসা করলেন, কই যাইবা? নতুন বাসায় আন্টি। দোয়া করবেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণে বদদোয়া করবেন না প্লিজ। আপনাদের জন্য সব সময় মন থেকে দোয়া থাকবে। আপনারা না থাকলে আমাদের আজকে রাস্তায় থাকতে হতো। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক। আপনাদের পেরেশানি দূর করে দিক। আসি, আল্লাহ হাফেজ। কথাটা বলেই রায়হান প্রস্থান করল। ঘরে গিয়ে ব্যাগপত্র নিয়ে বের হলো। কোলে বেবি ক্যারিয়ারে রাহমিদ ঝুলছে। একটা রিকশা ডেকে মালপত্র উঠালো। রুদকে নিয়ে আফজাল হোসেনদের কাছে গেল। তারপর রুদকে বিদায় নিতে বলল। রুদ বিদায় নিল। বলল, আসি আন্টি, আসি আঙ্কেল। আল্লাহ হাফিজ। আফজাল হোসেন, জয়নব বেগম রুদ আর রাহমিদকে আদর করে দিলেন। তাদের চোখে পানি। বাচ্চাগুলো চলে যাচ্ছে দেখে এত কষ্ট হচ্ছে। এরকম না হলেও পারত। নিয়তি তাদের কোথায় দাঁড় করিয়েছে। রায়হান বিদায় নিয়ে রুদকে নিয়ে রিকশায় উঠে পড়ল। গন্তব্য এখন নতুন জীবনের, নতুন পথের। রায়হানরা চলে যেতেই জয়নব বেগম হাউমাউ করে কেঁদে দিলেন। বাচ্চাগুলোর সাথে যে তাদের কত ইমোশন জড়িয়ে আছে। দীর্ঘ 5 মাস একসাথে ছিল। লাস্ট কয়েকটা দিন ঠিক করে কথাও বলেননি তারা। ওরা যে এভাবে চলে যাবে বুঝতে পারেননি। এসব ভেবে আফজাল হোসেনকে জড়িয়ে কেঁদে যাচ্ছেন জয়নব বেগম। আফজাল হোসেনেরও বুকটা ফেটে যাচ্ছে। স্ত্রীকে কি বলে সান্ত্বনা দিবেন বুঝতে পারলেন না। নতুন অধ্যায়, পর্ব 17। 2 বছর পর। রায়হানের ইদানিং প্রচুর মাথা ব্যথা হয়। স্টুডেন্টদের পড়াতে গেলে ভীষণ অসুস্থ অসুস্থ লাগে। প্রেশার বেড়েছে প্রচুর। ভার্সিটি শেষে টিউশনি করানো একটা যুদ্ধের সমান লাগে তার কাছে। টিউশনি এখন 5টা সপ্তাহ ভাগ করে দিয়েছে। কাদের কোন কোন দিন পড়াবে। সবাইকেই সপ্তাহে 3 দিন পড়ায়। একদিনে 5 জনকে পড়ানো তার দ্বারা পসিবল না। তাছাড়া রাহমিদ বাসায় একা থাকে। যদিও সাবলেট এক দম্পতি থাকে পাশের রুমেই। ওনাদেরকে শুধু একটু দেখে রাখতে বলে। বাচ্চা মানুষ কোনো অঘটন আবার না ঘটিয়ে ফেলে। রাহমিদটা এমনিতেই দুষ্টের শিরোমণি। ভাত রেঁধে রেখে আসে। ভদ্র বাচ্চার মতো থাকতে বলে। খিদে লাগলে ভাত যেন খায়। এসব তার নিত্যদিনের কথা। রুদকে স্কুলে ভর্তি করিয়েছে 1 বছর আগেই। 2 বছর আগেই ভর্তি করাতো, কিন্তু রাহমিদ ছোট দেখে আর করায়নি। 1 বছর রুদি রায়হান বাসায় না থাকলে রাহমিদকে কোনোরকম দেখে রাখত। পাশের ঘরের আপুটাও সময় পেলে রুদ, রাহমিদকে দেখে যেত। 2 বছর আগে এক কঠিন পরিস্থিতির মুখে পড়ে আফজাল হোসেনের ঘর ছেড়ে উঠেছিল এক বস্তিতে। খুব কষ্ট হয়েছিল মানিয়ে নিতে। রাহমিদ, রুদকে একা হাতে মানুষ করতে। সেই দিনগুলোর কথা ভাবলে গায়ে কাটা দেয়। তবে এখন গা সয়ে গেছে। ওই বস্তিতে বেশি দিন থাকতে পারেনি। কারণ বস্তির পরিবেশ ছিল জঘন্য। মানুষের মুখের ভাষা শুনলে রায়হানের বমি চলে আসত। কি বিশ্রী বিশ্রী গালি দিত ছোট থেকে বড় সবাই। পিচ্ছি বাচ্চাদের মুখেও শোনা যেত ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি। রায়হানের শুনেই গা ঘিন ঘিন করত। কোনোরকম 5 মাস থেকেছিল সেখানে। রুদ, রাহমিদ ইতোমধ্যেই কয়েকটা গালি আয়ত্ত করে ফেলেছিল। একদিন রায়হান রাহমিদকে ভাত খাওয়াতে নিলে বাচ্চাটা কিছুতেই খেতে চাচ্ছিল না। রাহমিদ টুকিটাকি কথা বলতে পারে, তবে অস্পষ্ট অস্পষ্ট শব্দে বলে উঠেছিল, কুতার বাঁচা, হালামজাদা, ফুইন্নির পো।
রায়হান প্রথমে বুঝতে পারেনি, পরে যখন রাহমিদ প্রত্যেকদিন খাওয়াতে গেলেই এগুলো অনবরত আওড়াতো তখন বুঝেছে গালি দেয় প্রতিদিন তাকে। রায়হানের চোখ কপালে উঠে গিয়েছিল, রুদকেও দুই একটা গালি দিতে শুনেছিল। এরপর থেকে রায়হান কোনোভাবেই চায়নি এরকম অশালীন পরিবেশে ভাই বোন বেড়ে উঠুক। সে এমনিতেই বাসায় থাকে না, এসব অশালীন ভাষা এদের সাথে থেকে থেকে খুব ভালোভাবেই রপ্ত করে ফেলত। অনেক কষ্টে সাবলেট এই বাসাটা পেয়েছিল। বাসাটায় আগে আরেক দম্পতি থাকত, তাদের পরিবর্তে এখন অন্য এক দম্পতি উঠেছে। ওনারা মোটামুটি ভালোই। ওনাদেরও সন্তান আছে, রাহমিদ থেকে একটু বড়। রাহমিদ ওই বাচ্চাটার সাথে খেলে। রাহমিদটা হাঁটতে শিখেছে, তোতা পাখির মতো কথা বলতে শিখেছে, দুষ্টুও হয়েছে। 3.5 বছর বয়স বাচ্চাটার। এই তো সেদিন কোলে ঝুলে থাকতো, এখন হাঁটতে পারে, দৌড়াতে পারে, অভিমান করতে পারে। রায়হানের কলিজা দুইটা, ছোট্ট ছোট্ট দুইটা হাত ভাত বাড়ছে, বাড়ছে কম, ফেলে দিচ্ছে বেশি। প্লেটে ঠিক মতো বাড়তে পারছে না, চারপাশে ভাত ছড়িয়ে ছিটিয়ে আছে। পা দুইটা মেলে প্লেটটা উরুর উপরে রেখে ছোট্ট ছোট্ট হাত দিয়ে থাবা দিয়ে ভাত খাচ্ছে। সবগুলো ভাত পড়ে যাচ্ছে, হাতের মধ্যে রাখতে পারছে না বাচ্চাটা। রায়হান এই দৃশ্য দরজা খুলে দেখল। মাথা ব্যথা করাই আজকে আগেই বাসায় চলে এসেছে। রাহমিদকে ভাতের সাথে যুদ্ধ করতে দেখে দ্রুত সেখানে গেল। বলল, রাহমিদ, ভাত ফেলে দিচ্ছ তো? এভাবে খায় কেউ? ভাত বেড়ে রেখে গিয়েছিলাম তো, ওটা খেতে। বাড়তে গিয়েছ কেন? নাই, নাই, ভাতও নাই। হাত নাড়িয়ে নাড়িয়ে ভাইকে দেখাচ্ছে ভাত বেড়ে রাখা নেই। রায়হান চোখ কপালে তুলে দেখল সত্যিই ভাত বাড়া নেই। সে কিভাবে ভুলে গেল? আল্লাহ! কপাল ঘষতে ঘষতে বিড়বিড় করতে লাগলো রায়হান। তারপর হাত ধুয়ে এসে খাইয়ে দিতে লাগলো। বাচ্চাটা খাচ্ছে মজা করে, অথচ মজা করে খাওয়ার মতো কোনো আইটেম নেই। ভাত, ডাল, চচ্চড়ি। আহারে, অনেক খিদা পেয়েছিল বোধহয়। ভাত ছোট ছোট লোকমা তুলে খাইয়ে মুখ ধুইয়ে দিল। বাচ্চাটা পানি খেতে গিয়ে জামা ভিজিয়ে ফেলেছে। ভাইয়ের দিকে তাকিয়ে ফোকলা হেসে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। যাওয়ার আগে ভাইয়ের গলা জড়িয়ে চুমু দিতে ভুলল না। পাশের ঘরের ছেলেটার সাথে এখন সে খেলবে। ছেলেটার অনেক খেলনা আছে, রাহমিদের তো কোনো খেলনা নেই। আছে শুধু একটা গাড়ি, রায়হান কিনে দিয়েছিল ওটা। তাই ছেলেটার খেলনাগুলো দেখলে তার অনেক ভালো লাগে, সারাক্ষণ ওখানে থাকতে ইচ্ছা করে। রায়হান হেসে সবকিছু গুছিয়ে গোসল করতে গেল। ভাইবোনের জামা কাপড় ধুয়ে দিল। আজকে বাসায় তাড়াতাড়ি আসায় রুদকে স্কুল থেকে আনতে যাবে। রেডি হয়ে রাহমিদকে একবার দেখল। বাচ্চাটা একমনে খেলছে খেলনা দিয়ে। ওকে আর ডেকে বিরক্ত করল না, বোনকে আনতে চলে গেল। রুদ। ভিড়ের মধ্যে উচ্চস্বরে রায়হান রুদকে ডাকল। রুদ ভাইয়ের কণ্ঠ শুনে দৌড় দিয়ে আসলো। ভাইয়ের পা জড়িয়ে ধরল। রায়হান হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। জিজ্ঞাসা করল, ক্লাস কেমন হলো? ভালো, আস্তে করে বলল। রুদের বয়স 7 বছর, এবার ক্লাস 2তে পড়ে। রায়হান 1-এ না পড়িয়েই 2তে উঠিয়ে দিয়েছে। যেহেতু গ্যাপ গিয়েছে পড়াশোনায়, 1-এর পড়া বাসায় বসেই পড়িয়েছে রায়হান। তাছাড়া বাচ্চাটার মেধা ভালো, মাশা আল্লাহ। বোনকে নিয়ে কিছু বাজার করল, এখন মোটামুটি ভালোই দরদাম করতে পারে সে। রুদ ছোট ভাইয়ের জন্য চকলেট নিতে বলল কয়েকটা। বাচ্চাটা খালি আপির কাছে চকলেট খোঁজে। সে স্কুল থেকে গেলেই দৌড়ে আসে তার কাছে, ছোট্ট ছোট্ট হাত দিয়ে জড়িয়ে ধরে মায়াবী বদনে চেয়ে থাকে। তখন কিছু না দিতে পারলে তার বড্ড খারাপ লাগে। বাচ্চাটা এত আশা নিয়ে আসে, ওকে নিরাশ করতে মোটেও ইচ্ছা করে না। যদিও ওর সাথে মারামারি বেশি হয়। রাহমিদ ওকে ধুমধাম মেরে দৌড় লাগায়, কখনো বা চুল জোরে টান দেয়। রুদের রাগ উঠলে রুদো কয়েকটা লাগিয়ে দেয়। রায়হান ওদেরকে বারণ করে তবুও শোনে না, বিশেষ করে রাহমিদ। রুদ যদি কখনো ওর নামে রায়হানের কাছে বিচার দেয় তখন এমন ইনোসেন্ট মুখ করে তাকায়, ইচ্ছা হয় কয়েকটা চটাস চটাস করে চুমু লাগিয়ে দিতে। এসব ভেবে ভেবে সবকিছু কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দুই ভাই বোন। রাহমিদ, কান্না করছো কেন? রায়হান আর রুদ বাসায় ঢুকে দেখে রাহমিদ ফ্লোরে বসে কাঁদছে। রায়হান ওর কাছে গিয়ে তড়িঘড়ি করে উপরোক্ত কথাটি জিজ্ঞাসা করল। রাহমিদ ভাইকে দেখে কান্না আরো বাড়িয়ে দেয়।
রায়হান আবারও জিজ্ঞাসা করে কি হয়েছে। রাহমিদ কান্না গলায় বলে, মালছে। রায়হান অবাক। কে মেরেছে বাচ্চাটাকে? এর মধ্যেই পাশের ঘরের আপুটা এসে বলল, তোমার ভাই, সিয়ামের হাতে খামচি দিয়ে রক্ত বের করে ফেলেছে। সিয়াম খেলনা দেয়নি দেখে। আচ্ছা বলো তো, খেলনা আমার ছেলের। ওর খেলনা দিয়ে ও খেলবে না তো কি তোমার ভাই খেলবে? কথায় কথায় খালি খামুচি, থুতু ছোড়া। এগুলো কয়দিন টলারেট করব বলো? প্রতিদিন এমন করে। আজকে সহ্য সীমার বাইরে চলে যাওয়ায় সিয়ামও ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সব সময় সহ্য করবে কেন আমার ছেলে? তোমার ভাইকে এসব বুঝিও। এই বলে সিয়ামকে নিয়ে উনি চলে যান। রায়হান রাহমিদকে কোলে নিয়ে নিজের ঘরে আসে। রাহমিদ অনবরত কাঁদছে। বাচ্চাটার হাতের কনুই ছিলে গেছে। রুদ ভাইকে আদর করে দিল। চোখে পানি চলে এসেছে ছোট ভাইয়ের জন্য। খেলনার জন্য আজকে ভাইটা আঘাত পেয়েছে। এসব ভেবেই রুদ ঝোড়ো করে কেঁদে দিল। রায়হান কিছু বলল না। স্যাভলন লাগিয়ে দিল। রুদ ব্যাগ থেকে চকলেট বের করে ভাইকে দিল। বাচ্চাটা চকলেট দেখেও নিল না। উল্টো ছুঁড়ে ফেলে দিল জিদে। খেলনা লাগবে তার। এরকম করে খালি ঘ্যান করতে লাগলো। রায়হান নিজের মনের জমানো কষ্ট, ক্ষোভ আকারে বের করে দিল প্রচণ্ড এক চর বসিয়ে। কখনো যে ভাইয়ের গায়ে হাত দেয়নি সেই ভাইয়ের গায়ে এই প্রথম এত শক্তি দিয়ে মারল রায়হান। রাহমিদ চিৎকার করে কান্না জুড়ে দিল। রুদ বড় ভাইয়ের গম্ভীর মুখ জোড়ায় চেয়ে ভয় পেল। ছোট ভাইকে কোলের মধ্যে টেনে আদর করতে লাগল। পিঠ ডলে দিতে লাগল। রাহমিদ কেঁদেই যাচ্ছে অনবরত। থামার কোনো লক্ষণ নেই। পিঠে অত জোরে থাপ্পড় মারায় বাচ্চাটা ভীষণ ব্যথা পেয়েছে। রায়হান চুপচাপ নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে থাকল। ওই দিলু, আছিস? রুস্তমের চেলা বাচ্চুর ডাকে দিলদার আসলো। জিজ্ঞাস করল, কি হইছে ভাই? তোরে রুস্তম ভাই বোলায়। জলদি ল। কি কারণ? অত কথা কসক্যা? আইতে কইছে আইবি। দিলদার প্রচুর বিরক্ত হল। হোটেল ফেলে যাবে বখাটের আস্তানায়। এই রুস্তম বখাটের কোনো কাজ নাই। খালি এরে ওরে জ্বালাবে। এজন্যই রুস্তমকে দিলদার দুই চোখের পাতায় সহ্য করতে পারে না। আফজাল হোসেনের কাছে অনুমতি নিয়ে বাচ্চুর সাথে গেল। গিয়ে দেখল, রুস্তম ও তার ছেলেরা চাঁদা উঠাচ্ছে দোকানে। বাচ্চু রুস্তমকে গিয়ে দিলদারের কথা বলায় রুস্তম চাঁদা উঠানো বাদ দিয়ে চায়ের দোকানে আয়েশ করে বসল। হাতের ইশারায় দিলদারকে ডাকল। দোকানদারকে করা লিকারের লাল চা দিতে বলল। দিলদার গিয়ে সালাম দিল। রুস্তম সালামের উত্তর দিয়ে বলল, কিরে আজকাল বহুত পালাই করিস মনে হয়। তোরে কি কাম দিছিলাম তোর মনে আছে? নাকি কামের কথা কইছি দেইখা পলাইয়া থাহস? দিলদার বুঝল না কোন কাজের কথা জিজ্ঞাসা করল রুস্তম ভাই। তাই নিরীহ কণ্ঠে বলল, কোন কাম ভাই? রুস্তম আকাশ থেকে পড়ল মনে হয়। সে মেজাজ দেখিয়ে বলল, 1 বছর আগে যে কইলাম রায়হান গো খোঁজ নিতে তুই নিছিলি? পোলাডায় সিফাতরে পরানো ছাইরা দিছে এর লাইগ্গা খোঁজও নিতে পারতাছি না কই আছে? এতিম মানুষ কই আছে কে জানে? আর তুই কস কি কাম? থাবড়াইয়া থোবরা মোবরা সব বচকাইয়া দিমু। দিলদার খোঁজ নেয়নি এমন না। নিয়েছিল তবে পায়নি। তাই বলল, ভাই নিছিলাম তো খোঁজ কিন্তু পাই নাই। অনেক খুঁজছি কিন্তু ওরা কই আছে কইতে পারুম না। এত বড় শহরে কই খুঁজুম? আপনি কাম দিছেন এডা আবার না কইরা পারি? দিলদার বিনয় নিয়ে বলল। রুস্তম চোখ মুখ কঠিন করে দিলদারের দিকে তাকিয়ে রইল, তারপর শক্ত কণ্ঠে বলে উঠল, তুই যেমন মার্কামারা, তোর কাজ কামও তেমন মার্কামারা। এরকম মার্কামারা খোঁজাখুঁজি করলে হইব না কিছুই। আমার ছেলেরা তোরে সাহায্য করব। তুই সময় বাইর কইরা রাহিস। চলবে।